হ্যালো রাফি। জি আসসালামু স্যার। হ্যাঁ, সবাই আসতো। জি স্যার, আপনি শুরু করে দেন, জয়েন করবো। প্যাথোলজিতে কতজন ছিল? আচ্ছা, 40 জনের মতো প্রায়। 40 জন। এত কম কেন? এই ক্লাসগুলো কি পরে পাবে তোমরা? এখন এই ক্লাস করতেছে না, এতে সমস্যা হবে কি, পরে তো ক্লাস এগুলো পাবে না। পরে আমরা কিন্তু ক্লাস নেবো না কিন্তু, বুঝছো? আর পরে তখন পরীক্ষা কি দিবে? এখন যদি কেউ বাইরে থেকে বই পড়ে যদি ডাক্তার হয়তো, তাহলে তো সবাই হয়তো নাকি? হুম, তাহলে তো আমাদের প্রয়োজন ছিল না, নাকি ছিল? হুম, না, ওদের ভাব দেখে তো ভাই তাই মনে আছে যে বাইরে থেকে নিজে নিজে বই পড়ে মানে ডাক্তার হবে। তো সে ঠিক আছে, সেটাই হোক। হ্যাঁ, ডাক্তার তো হইতে পারবে, ঠিক আছে, কিন্তু ওই হবে কি ডাক্তার হবে জানো? মানুষ মারা ডাক্তার। সবাই তো বলে ডাক্তারের প্রতি খেপা কেন, ডাক্তারের প্রতি মানুষের খেপা কেন? এই কারণেই তো ডাক্তার কম জানে, লেখাপড়া করতে চায় না, লেখাপড়া মোটেই করতে চায় না। কোনো মতো ডাক্তার হয় খালি ধান্দা, খালি টাকাবাজি, টাকা ইনকাম করা কিভাবে যাবে, খালি ওই ধান্দাবাজি খালি। আর ওই মানুষ মরলো না কি হলো, মানুষ একদম খারাপ বিহেভ করে সবাই, কমন একটা, ডাক্তারদের বিরুদ্ধে এটা কমন একটা অভিযোগ। এবং এই অভিযোগ তো একটা 100% সত্য ঘটনা এটা। মানুষ ডাক্তারকে দেখতে পারে না কেন? আমাদের তো সেই নাহলে চিন্তা করছো, এই যে ক্লাস আমরা নিশ্চয়ই কষ্ট করে, আর পার্টিসিপেন্ট নাই কেন এটা? তবে এটার খেয়াল তোমরা দেবা কখন? এই যে পরীক্ষা যখন হবে না, ওই সময় খেয়ালটা দিতে হবে কিন্তু। যে পারবে পাশ করবে, যে পারবে না পাশ করবে না। আমার সোজা কথা। অন্য সাবজেক্টে তোমার কি করবে না করবে আমি জানি না, কিন্তু আমার সাবজেক্টে বলেই পাশ করতে হবে, লিখেই পাশ করতে হবে, নয়তো পাশ হবে না, সে যেই হোক না কেন। এবং ইতিপূর্বে তাই ঘটনা ঘটছে কিন্তু। অন্য সাবজেক্টে 100% পাশ করেছে, কিন্তু এখানে পাশ হবে না, এই জিনিসটা জানে রাখো। এবং এই ম্যাচটা আজকে দিলাম, এটা সবার সঙ্গে শেয়ার করবা, নতুবা বিপদে পড়ে যাবে। ক্লাস করতে হবে এবং জেনেই পাশ করতে হবে। এগুলো কি পাশ করবে না, অযথা খালি ইয়ে করবে। তাহলে আমরা কষ্ট করে ক্লাস নেবো কেন? এই যে তোমার 4th ইয়ারে এরা বসতেছে, দেখো এরা বসতেছে, এই যে দাঁড়াদাঁড়ি করতেছে, ক্লাস নিচ্ছে না। না হলে কালকে আমি ওদেরকে নিয়ে গেলাম, ওদের প্রিন্সিপাল স্যারের কাছে, আগামী সপ্তাহ থেকে ক্লাস হবে। এতদিন ওদের যে ক্লাস নিত, তাহলে কিন্তু অনেক দূরে গিয়ে যেত। ওরা ক্লাস না করে কি পরীক্ষা দেবে, কি ডাক্তার হবে? অথচ তোমাদেরকে এই ডেকে ডেকে ক্লাস করাচ্ছে, এটা কি যে এমনি? আমার সোজা কথা, স্টেট আমার বার্তা সবার জন্য রইল, পাস করতে হবে, ক্লাস করতে হবে ঠিক মতো, এবং জানতে হবে, পরীক্ষায় বলতে হবে, লিখতে হবে, রিটার্নে ভাইভাতে বলতে হবে ঠিক মতো, নতুবা পাস হবে না। যদি মনে করে থাকো যে এমনি এমনি পাস হবে, তাহলে এটা বোকার সঙ্গে যে মনে করবে সে এটা বোকার সঙ্গে বাস করতেছে। এই ম্যাচটা আজকেই দেবা, যে কজন আসো সবাইকে বলতেছি, আমাদের ব্যাচমেট সবাইকে বলে দাও ক্লাস যেন করে দেয়, সবাই করে, এবং 100% বসতে দিতে আমি থাকতে চাই। আরে বাবা, এখন তোমার বাড়িতে গেছো,
বাড়ি খাওয়া না করতেছো, বাবা মার সাথে থাকতেছো, এনজয় করতেছো, তারপর তোমাদের ক্লাস করতে অনীহা কেন? এটা কি? বাড়ি থেকে ঘুমানোর জন্য সবাই গেছে। আজকে আমার দেরি হলো, এই চা খাচ্ছি একটু, এই জন্য দেরি হচ্ছে। আজকে আমি পড়াবো স্ট্রেপ্টোকক্কাস। গতকালকে পড়েছি স্টেফিলোকক্কাস, আজকে স্ট্রেপ্টোকক্কাস। তো ক্লাস আমরা শুরু করতে পারি এখন? জি স্যার, শুরু করে দেন স্যার। তাহলে কমন ক্যারেক্টার আমরা পড়বো। ক্যারেক্টার কি? কক্কা মানে হলো যে রাউন্ডেড অর ওভাল ইন শেপ, তাই তো? অর্থাৎ স্ফেরিক্যালও বলতে পারি, স্ফেরিক্যাল বলতে পারি, ওভাল বলতে পারি, রাউন্ড বলতে পারি। সাইজ জানার খুব একটা প্রয়োজন নাই, সাইজ খেয়াল থাকবে না, তবে কিছু কিছু ক্ষেত্রে সাইজ খেয়াল থাকতে হবে, সেগুলো আমরা বলে দেব। আচ্ছা, তারপর হলো অ্যারেঞ্জমেন্ট কি থাকে, এটা পিয়ার ফর্মে থাকে অথবা চেইন ফর্মে থাকে। স্টেফিলোকক্কাস ছিল ড্রাপ লাইক ক্লাস্টার, আঙ্গুর ফলের মতো থোকা দেওয়া ছিল। আর স্ট্রেপ্টোকক্কাস থাকবে হলো পিয়ার ফর্মে থাকে অথবা চেইন ফর্মে থাকে। চেইন সেটা মডারেট অথবা শর্ট অথবা লং চেইন থাকে। এখন এই পিয়ার ফর্মে একটা থাকে, সেটা হলো তোমার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, এটা পিয়ার ফর্মে থাকে। এই জন্য স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিকে ডিপ্লোকক্কা বলা হয়। এটা পরের ক্লাসে আমরা পড়বো, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি পরের ক্লাসে আমরা পড়বো। আচ্ছা, স্টেজিং ক্যারেক্টার কি? আমরা তো জানি যে অল কক্কার গ্রাম পজিটিভ এক্সেপ্ট নাইজেরিয়া এন্ড ভেলোনেলা, তাহলে এটা গ্রাম পজিটিভ অবশ্যই, এবং ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন নেচার। তারপরে এগুলো কিছু কিছু থাকবে নরমাল ফ্লোরা হিসেবে থাকে, আবার কিছু করে ডিজিজ। এবং এটা হলো ক্যাটালাস নেগেটিভ। স্টেফিলোকক্কাস ছিল কি ক্যাটালাস পজিটিভ, ক্যাটালাস পজিটিভ ছিল, কগুলাস পজিটিভ ছিল, কিন্তু এক্ষেত্রে এটা হবে নেগেটিভ। এবং এটা দ্বারা আমরা স্টেফিলোকক্কাস এবং স্টেফিলোকক্কাসকে ডিফারেন্সিয়েট করতে পারি বায়োকেমিক্যাল নেচার। ক্যাটালাস নেগেটিভ এবং কগুলাস নেগেটিভ। এবং এই টেস্টটা কিভাবে করা হয়, আমি এটা বায়োকেমিক্যাল একটা ক্লাস আছে, ওটা সময় পাইলে আজকে একটু দেখাবো ক্যাটালাস পরীক্ষা কিভাবে করা হয়। আচ্ছা, এই হলো তোমার ক্যারেক্টারিস্টিক্স। আর এছাড়া তোমার যে কালচারাল ক্যারেক্টার, এগুলো পরে আসতেছে, এগুলো ওভারঅল ক্যারেক্টার। এখন এগুলো পরে বলবো। তো প্রথম আমরা ক্লাসিফিকেশন করবো কিভাবে, স্ট্রেপ্টোকক্কাস ক্লাসিফিকেশন। এটা কিন্তু অনেকভাবে করা যায়, এবং স্ট্রেপ্টোকক্কাস কিন্তু এই যতগুলো কক্কায় আছে তার মধ্যে সবচেয়ে বড় ফ্যামিলি হলো স্ট্রেপ্টোকক্কাস, এটা খেয়াল রাখবেন। যত কক্কায় আছে তার মধ্যে সবচেয়ে বড় হলো স্ট্রেপ্টোকক্কাস, এটা ফ্যামিলি। আচ্ছা, এবং এই ক্লাসিফিকেশন বিভিন্নভাবে করা যায়, যেমন স্টেফিলোকক্কাস আমরা একভাবে করছি, কিন্তু এখানে আমরা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করবো। যেমন ধরো ক্লাসিফিকেশন আমরা এখানে মোটামুটি তোমাদেরকে দুইভাবে দেখাবো। একটা হলো অন দ্য বেস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট, আরেকটা দেখাবো অন দ্য বেস অফ হিমোলাইসিস। ঠিক আছে, দুইটা। তো এই যে টেবিলটা, এই টেবিলটা হলো অন দ্য বেস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট, এটাকে করবো। তো অন দ্য বেস অফ অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আমরা করবো অ্যারোবিক এবং অ্যানারোবিক। অ্যানারোবিকের এক্সাম্পল হলো পেপটো স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাসের আগে তোমার লাগাই দেবা পেপটো। আর এখানে একটু তোমার স্টেফিলোকক্কাস কি ছিল, অ্যানারোবিক, পেপটোকক্কাস ছিল, তাই তো? এখানে হবে পেপটো স্ট্রেপ্টোকক্কাস। এটা হলো পার্থক্য। আর অ্যারোবিক আবার যেটা আছে,
এগুলোকে আমরা ভাগ করব টাইপেবল এবং নন টাইপেবল। টাইপেবল এবং নন টাইপেবল। নন টাইপেবল কেন বলা হয়? টাইপেবল যেটা, টাইপেবলের যে ক্যারেক্টার, নন টাইপেবল ক্যারেক্টার, নন টাইপেবল এর ক্যারেক্টারের সঙ্গে মিল নাই কিন্তু, যার ফলে ওটা নন টাইপেবল টাইপেবলে ইয়ে করা হলো। নন টাইপেবল এক্সাম্পল হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং ভিরিডেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস। এগুলো এখানে আমি সংক্ষেপে নিয়ে আসছি, জায়গা নাই দেখি। ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস, তাই তো? তো এটা আমরা এখন আমরা এগুলো আগে বলা হয়তো ভিরিডেন্স স্ট্রেপ্টোকক্কাস, এখন বলা হয় ভিরিডেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস। এটা পরে আসতেছে এটা। এখন টাইপেবল একে আমরা ভাগ করবো আবার অন দ্য বেসিস অফ সেল ওয়াল কার্বোহাইড্রেট অ্যান্টিজেন, সিএসও কার্বোহাইড্রেট, সংক্ষেপে, হ্যাঁ। অন দ্য বেসিস অফ সেল ওয়াল কার্বোহাইড্রেট, সেল ওয়ালে কিছু কার্বোহাইড্রেট থাকে, ওর উপর ভিত্তি করে আমরা ক্লাসিফাই করব। ওটাকে বলবো আমরা ল্যান্সফেল্ড গ্রুপিং, এবং ওটাকে ভাগ করবো হলো ল্যান্সফেল্ড গ্রুপিং হলো ভাগ করি গ্রুপ এ টু ভি এক্সেপ্ট আই এন্ড জে হুইচ আর অমিটেড। এ টু ভি, এ বি সি ডি এইভাবে চলবে, ভি বলে চলবে, মাঝে শুধু আই এন্ড জে এই দুটা এখানে থাকবে না, এই দুটা আই এন্ড জে আর অমিটেড, এইটা শুধু লিখে দেবা। কি ধরো আই এন্ড জে এদের ক্যারেক্টারের সঙ্গে মিল নাই। এখন গ্রুপে এটার এক্সাম্পল হলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি, এটা স্পেলিংটা হলো অ্যাগালেক্টি না, অ্যাগালেক্সি, স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি। গ্রুপ সি এর এক্সাম্পল হলো স্ট্রেপ্টোকক্কাস অ্যানজিওসাস। আর গ্রুপ বি এর এক্সাম্পল হলো ইন্টারকক্কাস। এই কয়েকটা ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো অতটা ইম্পর্টেন্ট না। যখন এই কয়েকটা তোমার এক্সাম্পল নাম জানে রাখো। গ্রুপ এ টু ভি এর এক্সেপ্ট আইএনজে এক্সাম্পল হলো গ্রুপ এ হলো স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, গ্রুপ বি হলো স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি, গ্রুপ সি এর এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস অ্যানজিওসাস, আবার গ্রুপ ডি এর এক্সাম্পল ইন্টারকক্কাস। এগুলো প্রতিটা গ্রুপ আমরা পরে পড়বো, বেশি বলবো না। এখন এই গ্রুপ এটাকে আবার ভাগ করবো অন দ্য বেসিস অফ এম প্রোটিন। সেল ওয়ালে কিছু একটা প্রোটিন আছে, নাম হলো এম প্রোটিন। এম প্রোটিনের ভিত্তি করে একে ভাগ করবো হলো 123 সেরোটাইপ। আবার অনেক বইতে আছে 80 সেরোটাইপ, তোমার 80 বললে হবে, 123 এটা বললে হবে। তবে তোমাদের ল্যান্ডে মনে হয় 80 সেরোটাইপ আছে, তো 80 সেরোটাইপ তোমার বলিও, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে গ্রিফিথ টাইপিং। খেয়াল থাকবে, গ্রিফিথ টাইপিং। আগে বললাম ল্যান্সফেল্ড গ্রুপিং, আরেকটা বললাম গ্রিফিথ টাইপিং। দুইটা খেয়াল রাখবে কিন্তু। তাহলে প্রথম ভাগ করবো স্ট্রেপ্টোকক্কাসকে অন দ্য বেসিস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট। ভাগ করলাম কি অ্যারোবিক এবং অ্যানারোবিক। অ্যানারোবিক এক্সাম্পল হলো পেপ্টোস্ট্রেপ্টোকক্কাস, তাই তো? আচ্ছা, তারপর হলো যে অ্যারোবিককে আমরা ভাগ করবো টাইপেবল এবং নন টাইপেবল। নন টাইপেবল এর এক্সাম্পল হলো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং ভিরিডেন্স গ্রুপ অফ স্ট্রেপ্টোকক্কাস। তারপর হলো টাইপেবল একে ভাগ করবো সেল ওয়াল কার্বোহাইড্রেট অ্যান্টিজেনের উপর ভিত্তি করে ভাগ করবো গ্রুপ এ টু ভি এক্সেপ্ট আই এন জে হুইচ আর অমিটেড। এখন এই ভাগ করলাম, এটাকে কার্বোহাইড্রেট বলে ভাগ করলাম, এটাকে বলতেছি ল্যান্সফেল্ড গ্রুপিং। আর গ্রুপ এর এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন, গ্রুপ বি এর এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সি, গ্রুপ সি এর এক্সাম্পল স্ট্রেপ্টোকক্কাস অ্যানজিওসাস, গ্রুপ ডি এর এক্সাম্পল ইন্টারকক্কাস। এখন এই গ্রুপে এটাকে আবার ভাগ করব, গ্রুপ এটা ওকে আবার ভাগ করব অন দ্য বেসিস অফ এম প্রোটিন। আমরা সেরোটাইপ ভাগ করব 80 সেরোটাইপ অথবা 123 সেরোটাইপ, যেটাই বলো না কেন। এটাকে বলতেছি গ্রিফিথ টাইপিং। তাহলে কার্বোহাইড্রেটের উপর যে ভিত্তি করে ভাগ করতেছি সেটাকে ল্যান্সফেল্ড গ্রুপিং, আর এম প্রোটিনের উপর ভিত্তি করে ভাগ করতেছি শুধু গ্রুপ এটাকে ভাগ করতেছি, ওটাকে বলতেছি গ্রিফিথ টাইপিং। এই ক্লাসিফিকেশন ভালো করে বলতে হবে, লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই এতক্ষণ বললাম, এটা হলো অন দ্য বেসিস অফ অক্সিজেন রিকোয়ারমেন্ট গেল। এখন এসো
আরেকভাবে ভাগ করবো আমরা অন দ্য বেস অফ হেমোলাইসিস। হেমোলাইসিসের উপর ভিত্তি করে আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হলো আলফা হেমোলাইটিক স্টেপটোককাস, বিটা হেমোলাইটিক স্টেপটোককাস, আরেকটা বলবো নন হেমোলাইটিক স্টেপটোককাস আর গামা হেমোলাইটিক স্টেপটোককাস। হ্যাঁ, এখন আলফা হেমোলাইটিক স্টেপটোককাস, আলফা কেন বলতেছি, এই যে আমরা স্টেপটোককাস সাধারণত কালচার করি ব্লাড এগারে। ব্লাড এগারে কি দেওয়া হয়, সেখানে ব্লাড দেওয়া হয়, তাই তো? ব্লাডের মধ্যে আরবিসি থাকে। এই আরবিসি করা যখন এই যে অর্গানিজম গ্রো করবে তখন আরবিসি লাইসিস করে দেবে, ঠিক আছে? কোনগুলো লাইসিস করবে, কমপ্লিটলি লাইসিস করবে, কোনগুলো করবে ইনকমপ্লিটলি লাইসিস, পার্শিয়াল লাইসিস করবে, তার মানে ইনকমপ্লিট লাইসিস করবে, আবার কোনোটা লাইসিস করবেই না, কোনোটা লাইসিস করবেই না। যার ফলে এরপর এই তিনটার উপর ভিত্তি করে আমরা করতেছি আলফা হেমোলাইটিক, বিটা হেমোলাইটিক এবং গামা হেমোলাইটিক ও নন হেমোলাইটিক, ঠিক আছে? আলফা হেমোলাইটিক করবে, এটা হলো ইনকমপ্লিট হেমোলাইসিস করবে বা পার্শিয়াল হেমোলাইসিস করবে। আলফা হেমোলাইটিক তাহলে, এবং আলফা এই যে ইনকমপ্লিট লাইসিস করার জন্য এই যে একটা ড্রেনেজ জোন হবে, দেখা যাবে প্রডিউস ড্রেনেজ জোন around their colonies as a result of incomplete lysis of red blood cells in the blood agar। এগারে যে আরবিসি আছে সেটাকে লাইসিস করতেছে কি ইনকমপ্লিট পার্শিয়াল লাইসিস করতেছে, যার ফলে লাইসিস করলে ওখানে একটা জিনিস তৈরি হয় মিথ হিমোগ্লোবিন। এটা তোমাদের অত জানার প্রয়োজন নেই, আমরা জিজ্ঞাসা করি না, শুধু জিজ্ঞাসা করবো না, জানে রাখো। মিথ হিমোগ্লোবিন তৈরি হয়, এই মিথ হিমোগ্লোবিনের জন্য এই যে তোমার ওটা ড্রেনেজ জোন একটা হয়, এটা পরে আমি ফিগারে দেখাচ্ছি। এক্সাম্পল হলো ওই তোমার নন টার্মিনাল যেগুলো আছে না, ওইটাই জাস্ট এখানে আসবে, স্টেপটোকাস নিউমোনি এবং ভিরিডেন্স গ্রুপ অফ স্টেপটোকাস। এর মধ্যে অনেকগুলো আছে, দেখো স্টেপটোকাস মাইটিস, স্টেপটোকাস মিউটেন্স, স্টেপটোকাস স্যালাভারিয়াস এবং স্যাঙ্গুইস, চারটা। এই চারটা অবশ্যই খেয়াল রাখবা, এবং এই চারটা করে কিন্তু তোমার এই যে এন্ডোকার্ডাইটিস করে ভালভের। আচ্ছা, তাহলে স্টেপটোনিউমোনি এবং ভিরিডেন্স গ্রুপ অফ স্টেপটোকাস, এর মধ্যে স্টেপটোকাস মাইটিস, মিউটেন্স, স্যালাভারিয়াস এবং স্যাঙ্গুইস। তাহলে খেয়াল রাখবা কি হবে, যে নন ট্যাপেবল যেটা বললাম, নন ট্যাপেবল এবং আলফা হেমোলাইটিক স্টেপটোকাস এই দুটার এক্সাম্পল একই, ঠিক আছে? খেয়াল রাখবে, বিরিয়াম মার্কেস, এগুলো কিন্তু সবগুলোই খেয়াল ভালো করে রাখতে হবে। তারপরে বিটা হেমোলাইসিস, এখানে করবে কি কমপ্লিট আরবিসি কমপ্লিটলি লাইসিস করবে। এই কমপ্লিট লাইসিস করার জন্য কি হবে দেখো, স্টেপটোকাস form a clear zone around their colonies because of complete lysis of red blood cells। আরবিসি সম্পূর্ণভাবে লাইসিস করে দেবে, এই জন্য ক্লিয়ার জোন অ্যারাউন্ড দ্য কলোনির চৌদিকে ক্লিয়ার জোন করবে। এক্সাম্পল কি, আমি ফিগার দেখাচ্ছি পরে। এক্সাম্পল মেইন হলো গ্রুপ এ স্টেপটোকাস, এছাড়া হতে পারে গ্রুপ এ, বি, সি, তারপরে মাঝে ডি বাদ গেল, ই বাদ যাবে, এ, বি, সি এবং জি, এই চারটা হলো তোমার বিটা হেমোলাইটিক স্টেপটোকাস, ঠিক আছে? এখন গ্রুপের এক্সাম্পল তোমার অলরেডি আমি আগে বলেছি, কিন্তু এখানে লিখবা গ্রুপের কি, গ্রুপে কি ছিল? স্যার স্ট্রেপ্টোককাস পায়োজেন। পায়োজেন ছিল। আর গ্রুপে কেমন ছিল? জি স্যার, গ্রুপ বি স্যার অ্যাজেলেক্সি স্যার। অ্যাজেলেক্সি স্যার। স্টেপটোকাস অ্যাগালেক্সি। অ্যাগালেক্সি স্যার। আর গ্রুপ সি কি ছিল? স্যার স্ট্রেপ্টোককাস অ্যাঙ্গুইসিস। অ্যাঙ্গুইসাস। অ্যাঞ্জিওসাস। আচ্ছা, আর গ্রুপ জি এটা না জানলে হবে, ইন্টারককাস। লেস ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এই হলো এক্সাম্পল। এখন গামা আর নন হেমোলাইটিক স্টেপটোকাস, এখানে কোনো আরবিসি লাইসিস করবেই না, ঠিক আছে? বাকি যেগুলো আছে সবগুলো কলোনিস প্রডিউস নো হেমোলাইসিস। এখানে কি এক্সাম্পল আসবে? স্যার ডি ই যেগুলো আছে স্যার, ই, এফ। স্যার ই তো স্যার জানি না স্যার। হ্যাঁ, স্যার ডি, এফ এবং এফ, এই তিনটা, ঠিক আছে? জি স্যার। জি এর হলো তো এক্সাম্পল জানে, জি স্যার। এগুলো মোটামুটি এই। এখন দেখো আমি ফিগারে এখন যাই, এখানে দেখো তো এটা হলো আলফা হেমোলাইটিক স্টেপটোকাস, এক্সাম্পল হলো ভিরিডেন্স গ্রুপ অফ স্টেপটোকাস। এখানে দেখো তো
এই যে কলোনি গুলো সাদা সাদা কলোনি আছে, তাই তো? এই কলোনি আছে এবং মাঝখানে এই যে তার কলোনির চতুর্দিকে হিউম্যানাইজ করছে, এখানে পার্শিয়াল হিউম্যানাইজ করছে, কমপ্লিট হিউম্যানাইজ করেনি। যা ফলে এই জোনটা কালারটা দেখো তো, একটা গ্রিনিশ একটা জোন দেখা যাচ্ছে, এটা দেখো তো, জি স্যার মাঝখানে তাই না? কলোনি মাঝখানে না, কলোনির সাইড দিয়ে, কলোনির সাইড দিয়ে, মানে কলোনির সাইড দিয়ে দেখা যাচ্ছে একটা গ্রেনি জোন দেখা যাচ্ছে ডিউ টু ইনকমপ্লিট লাইসিস। এবং এখানে কি হয়, মিথ হিমোগ্লোবিন তৈরি হয়, এই জন্য এখানে এইভাবে দেখা যায়। ঠিক আছে, এই হলো তাহলে এটা খেয়াল রাখবা। এটাও দেখো ওই একই জিনিসই দেখো, প্রডিউস গ্রেনি জোন অ্যারাউন্ড দেয়ার কলোনিস ডিউ টু ইনকমপ্লিট লাইসিস অফ আরবিসি। এটাই হলো আলফা হেমোলাইটিক। ঠিক আছে, পরে ফিগারে দেখো তো, এখানে দুইটা ফিগার দেখো, দেখো তো এখানে, এই যে এখানে দেখো তো আরবিসি লাইসিসের যে কলোনি গুলো কিন্তু খুব ছোট হবে, বুঝছো? কলোনির চতুর্দিকে দেখো একটা ক্লিয়ার জোন তৈরি করছে, ক্লিয়ার জোন। এই দেখো তো এখানে, এই যে কলোনির ছোট ছোট এবং কলোনির পেরিফেরি, কলোনির সাইড দিয়ে কি একটা কমপ্লিট লাইসিস করছে না? দেখো তো, দেখা যাচ্ছে না? একবার স্যার কমপ্লিট লাইসিস। কমপ্লিট লাইসিস, আরবিসি ওখানে দেখা যায়, আরবিসি নাই। এই পাশে দেখো রেড, তাই না? আর এখানে দেখো কোনো আরবিসি নাই, একবার কমপ্লিট লাইসিস করে ফেলছে। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা হলো বিটা হেমোলাইসিস। আচ্ছা, বিটা। তারপরে পরের ফিগারে দেখো, এটাও কিন্তু বিটা হেমোলাইসিস। এখানে দেখো কমপ্লিট লাইসিস করেছে, কোনো তোমার ইয়ে নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটাও দেখো, আরোই ভালো দেখাচ্ছে, দেখাচ্ছে না? সুন্দর, একবার এখানে তোমার আর বেশি নাই একদম। হ্যাঁ, একবারে সাদা হয়ে গেছে, মানে ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এবং গোল্ডেন কালার হয়ে গেছে। জি স্যার। হ্যাঁ, গোল্ডেন হয়ে গেল, এলো। তারপরে দেখো পরের ফিগারে দেখো নন হেমোলাইটিক। এখানে দেখো তো কোনো লাইসিস করছে, এখানে আরবিসি দেখো তো কোনো আরবিসি লাইসিস হয়নি, নো হেমোলাইসিস। এটা হলো গামা আর নন হেমোলাইটিক স্টেটোপাথ। এই ফিগার গুলো, তাহলে এই হলো ফিগার। ঠিক আছে, এই ফিগার গুলো খেয়াল রাখবা, তাহলে দেখবা যে তোমাদের মানে স্পষ্ট খেয়াল থাকবে। আর ফিগার যদি না তোমার খেয়াল থাকে, তাহলে তোমার মুখস্থ করতে খেয়াল রাখতে পারবে না। স্যার এখানে এই যে হেমোলাইসিসের কারণ কি স্যার? ওরা আরবিসি ইউজ করে, এবং কারণটা আমরা পরে জানবো ওই এনজাইম যখন পড়াবো। ঠিক আছে, আমরা যখন এনজাইম পড়াবো তখন আমরা এগুলো কি কারণে লাইসিস হচ্ছে সেটা আমরা জানবো। এখন আপাতত তোমার কোশ্চেনটা থাকলো। আচ্ছা, এটা একটা সিম্বলিক, এটা দেখো, এটা হলো আলফা হেমোলাইটিক। এটা এখানে কি প্রডিউস গ্রেনি শেপের গ্রেনিজন অ্যারাউন্ড দেয়ার কলোনি ডিউ টু ইনকমপ্লিট লাইসিস। আবার এটা বিটা দ্বারা চিহ্নিত করছে। এখানে প্রডিউস ক্লিয়ার জোন অ্যারাউন্ড দেয়ার কলোনি ডিউ টু কমপ্লিট লাইসিস অফ আরবিসি। আবার পরে এই যে ডেল্টা গামা নো লাইসিস অফ আরবিসি। তাহলে এটা হলো সিম্বলিক আকারে এটা দেখানো হয় না। এটা যখন আমরা গ্রামে স্টেনিং করি, তখন আমি কি বললাম যে গ্রামে স্টেনিং ক্যারেক্টার কি, যেটা হয় পেয়ার ফর্মে থাকবে অথবা চেইনে থাকে, তাই তো? পেয়ার ফর্মে একটা থাকে, সেটা স্টেপটোকস নিউমোনি, যখন আমরা পড়বো সেটা দেখাবো। আর অন্যগুলো দেখো এখানে চেইন আকারে আছে কিনা দেখো, একটার সঙ্গে একটা কাছাকাছি লেগে দেখো চেইন হয়ে গেছে, হয়নি? হয়েছে কিনা? জি স্যার। চেইনের মতো হয়ে গেছে, তাই তো? এখন এই যতটা আমরা পড়লাম, এখন আমরা পড়বো স্ট্রেপ্টোকস পাইরোজেন্স। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্ট্রেপ্টোকস পাইরোজেন্স এটা পড়বো। যেমন স্ট্রেপ্টোকস যখন পড়ছি তখন মেইন আমরা পড়ছি কোনটা? অরিয়াস স্যার। স্ট্রেপ্টোকস অরিয়াস ছিল মেইন, আর এটার মধ্যে স্ট্রেপ্টোকস পাইরোজেন্স এটা হলো মেইন। এটা আমরা মেইনলি আলোচনা করবো। স্ট্রেপ্টোকস পাইরোজেন্স এর ক্যারেক্টার তাহলে আমরা কি, ওই যে আগের মতে সবগুলোই আসবে।
স্ফেরিক্যাল ওভাল ইন শেপ, তারপরে গ্রাম পজিটিভ অবশ্যই দিতে হবে, এবং এটা চেইন আকারে থাকে, সেটা শর্ট চেইন থাকবে অথবা মডারেটলি লং চেইন থাকে। আবার হ্যাজ ফিমরিয়া লাইক অ্যাপেন্ডেজ দ্যাট কন্টেইন এম প্রোটিন। এম প্রোটিনটা তোমার ফিমরিয়ার মধ্যে থাকে, এম প্রোটিন। আচ্ছা, সেল হলো থাকে। এই হলো মরফোলজি। ফিজিওলজির ক্যারেক্টার কি? টেম্পারেচার যদি আমরা ইয়ে করি তাহলে এটা হলো ফ্যাকাল্টেটিভ অর্ডার। তোমরা জানো যে অল মেজরিটি অফ প্যাথোজেনিক অর্গানিজম আর ফ্যাকাল্টেটিভ 37 degrees Celsius. না, ফ্যাকাল্টেটিভ অর্ডার। মেজরিটি অফ হ্যাঁ, অক্সিজেন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে বলি ফ্যাকাল্টেটিভ অর্ডার। আর কালচার তোমার সময় লাগবে 37 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, পিএইচ লাগে 7.4 to 7.6 বা 7 পয়েন্ট। এভারেজ আমি মানে কমপ্লিট বলে দিলাম, যে রেঞ্জ না বলে এভারেজ বললাম, 7.4 বলতে পারো বা 7.2 to 7.6 বলতে পারো, ঠিক আছে। 7.4 বললেও সমস্যা নেই। তাহলে হলো অক্সিজেন রিকোয়ারমেন্ট, টেম্পারেচার এবং পিএইচ, তিনটা অবশ্যই বলতে হবে। আর বায়োকেমিক্যাল ক্যারেক্টার তিনটা, ওই যে এনজাইম তৈরি করে, এর উপর ভিত্তি করে আমরা বায়োকেমিক্যাল ক্যারেক্টার কি করি। ক্যাটালেস, এটা কি ক্যাটালেস নেগেটিভ ছিল, তাই তো? ক্যাটালেস নেগেটিভ, অক্সিজেন নেগেটিভ এবং ককোলেজ নেগেটিভ, তিনটাই নেগেটিভ। আর স্টেবিলাইজ কিন্তু ক্যাটালেস পজিটিভ ছিল, অক্সিজেন পজিটিভ ছিল, সবগুলোই পজিটিভ, আর শুধু অক্সিজেন নেগেটিভ ছিল, অক্সিজেন নেগেটিভ ছিল, ঠিক আছে। এই হলো তোমার ক্যারেক্টার। এখন এখানে ওই যে তোমার স্টেনিং ক্যারেক্টার এখানে দেখায়, দেখো এটা একটা পাস একটা নেওয়া হয়েছে। এরা তো অ্যাক্সেস তৈরি করে, এরা অ্যাক্সেস থেকে আমরা পাস নিয়ে এখানে আমরা গ্রাম স্টেনিং করছি। দেখো এই বড়গুলো, এগুলো আরবিসি গুলো অত ভালো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না এখানে, প্র্যাকটিক্যালি যখন তোমার দেখবা, সুবাদ তোমার দেখবা না, অত দেখার স্কোপ তোমাদের নাই, ডিএলএম ওরাও দেখবা। এই যেখানে দেখো বড়গুলো হলো নিউট্রোফিল তো বলবো না, পাস সেল, পাস সেল এগুলো। আর এই দেখো চেইন আকারে আছে, হ্যাঁ, এগুলো তোমার হলো স্টেপ্টোস্পাইরেন্স। আর যদি এটা যদি ইলেকট্রন মাইক্রোস্কোপ আমরা দেখি, দেখো চেইনটা কত সুন্দর করে দেখা যাচ্ছে, চেইন আকারে আছে, তাই তো? আচ্ছা, কালচার কথা করি, মেইনলি আমরা ব্লাড এগার একটা বললেই হবে, অন্য আরগুলো বললে না বললেও কোনো প্রয়োজন নেই। ব্লাড এগার আমরা ইয়ে করবো। সিলেক্টিভ মিডিয়া কি, এটা আমরা ধরবো তো, তোমার ধরবো না, শুধু ব্লাড এগার মিডিয়া, এটা জানো। ব্লাড এগার মিডিয়াতে তোমার ক্যারেক্টার, কলোনি ক্যারেক্টার কেমন আসবে? পিন পয়েন্ট কলোনি সারাউন্ডেড বাই ক্লিয়ার জোন অফ হেমোলাইসিস, এটাকে বলা হয় বিটা হেমোলাইসিস। তাহলে এখানে দেখো পিন পয়েন্ট কলোনি সারাউন্ডেড বাই ক্লিয়ার জোন অফ হেমোলাইসিস, বা বলতে পারো স্মল কলোনি সারাউন্ডেড বাই ক্লিয়ার জোন অফ হেমোলাইসিস। তাহলে এখানে কলোনি ছোট হবে, স্মল কলোনি, ঠিক আছে, স্মল কলোনি হবে, হ্যাঁ, কম্পারেবল টু পিন পয়েন্ট। আর ওই যে আরবিসি যত কমপ্লিটলি লাইসেন্স করছে, এই জন্য ক্লিয়ার জোন অফ হেমোলাইসিস দেখাচ্ছে, এটা বলবো। তাহলে আর স্টাফিলোকোকাস অরিয়াস ওখানে কি বলেছিলাম, একটা পিন আমরা নেবো, পিনের হেডটার সঙ্গে তুলনা করবো তোমার স্টাফিলোকোকাসকে, আর এর যে তোমার কি বেজ যেটা টেইল যেটা, টেইলটা কি একবার ছোট্ট হয় না, টেইলের সঙ্গে তুলনা করবো তোমার হলো পিন, তোমার যে স্ট্রেপ্টোকক্কাস, হ্যাঁ। তাহলে ওখানে হলো পিনেট কলোনি সারাউন্ডেড বাই ন্যারো জোন অফ হেমোলাইসিস। ওখানে তো লার্জ কলোনি ছিল, ওখানে কলোনি লার্জ ছিল, স্টেফিলোকোকাস লার্জ কলোনি, অথবা বলতাম পিন হেড কলোনি, লার্জ কলোনি আর পিনেট কলোনি ন্যারো জোন অফ হেমোলাইসিস। মানে কলোনি বড় হয়ে গেছে কিন্তু তোমার হেমোলাইসিসটা ছোট কম হয়েছে। আর এখানে কলোনি বড় হবে কিন্তু কলোনি ছোট হবে, কিন্তু হেমোলাইসিসটা বড় হবে, অপোজিট কিন্তু, ঠিক আছে। একটা যেখানে কলোনি বড় হবে সেখানে তোমার হিউম্যালাইজটা ছোট হবে, আর কলোনি যেখানে ছোট হবে সেখানে হিউম্যালাইজটা বড় হবে, এই তো, হ্যাঁ। তার দুটাই বিটা হিউম্যালাইজ তোমার দুটা করে, একটা হলো স্টেপ্টোস্পাইরেন্স আর একটা হলো স্টেফিলোকোকাস অরিয়াস। আচ্ছা, এখন তোমরা এসো প্যাথোজেনেসিস। আমরা পরীক্ষায় এইটা আসবে না,
খালি তোমাদের জানার জন্য খালি জানো 3 মেকানিজমে ওরা ডিউস করে। একটা হলো পায়োজেনিক ইনফ্লামেশন, তারপর হলো অ্যাক্সোডক্সিন প্রোডাকশন, মানে পায়োজেনিক এই যেখানে প্রবেশ করলো তারা, সেখানে তারা ইনফ্লামেশনের মাধ্যমে ডিউস করবে এবং সেখানে পাস তৈরি করবে, এই জন্য বলা হয় পায়োজেনিক ইনফ্লামেশন। আর একটা হলো টক্সিন তৈরি করবে, টক্সিন গুলো গোটা বডিতে ছড়া যাবে, তখন তোমার ডিউস তৈরি হবে। আরেকটা হলো তোমার ইমিউনোলজিক মেকানিজম, ওটা আমার পরে আসতেছে। এগুলো এটা তোমার জানতে হবে না, এটা অলরেডি প্যাথোজেনেসিস আমার পড়াইছিলাম তখন বলছি, এটা আবার পরে বলবো আমি, বাদ দাও এটা। এখন তোমাদের যেটা প্রয়োজন ভিরুলেন্স ফ্যাক্টর বা ডিটারমিনেন্ট অফ প্যাথোজেনেসিটি, পরীক্ষায় এগুলো কিন্তু আসে। স্টেবিলাইজ পড়ছি, এখানে আমরা পড়বো। কম্পোনেন্ট আমরা 3 ভাগে ভাগ করবো, সেলুলার কম্পোনেন্ট আর একটা অ্যাসেলুলার কম্পোনেন্ট। সেলুলার কম্পোনেন্টের মধ্যে হলো লাইপোটিকোইক অ্যাসিড, এম প্রোটিন, আরেকটা হলো ক্যাপসুলার পলিস্যাকারাইড, এই 3টা। লাইপোটিকোইক অ্যাসিড তোমার তো জানাই এর কাজ কি, অ্যাটাচমেন্ট করা, তাই তো? একটা অর্গানিজম যখন বডিতে প্রবেশ করবে তখন প্রথমে তাকে প্যাথোজেনেসিসের পুরুষত্ব কি, কত বাইন্ডিং করতে হবে, তাই তো? এখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া গুলো মেইনলি স্টেফিলোকোকাস এবং স্টেফিলোকোকাস, এরা বাইন্ড করে বাই লাইপোটিকোইক অ্যাসিড, এর মাধ্যমে তারা বাইন্ড করবে অ্যাডারেন্স টু মিউকোজাল সেলস। এম প্রোটিন এর কাজ কি, এটা ফ্লাজেলার মধ্যে থাকে, পাশাপাশি সেল ওয়ালের মধ্যে কিছু থাকে, এগুলো ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করে। কিভাবে করবে, এই যে কমপ্লিমেন্ট, যখন তোমার একটা অর্গানিজম প্রবেশ করবে তার বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি আবার কি করবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করবে, কি করবে, কমপ্লিমেন্ট 3B তৈরি করবে, তাই তো? এবং 3Bটা অপশনাল বা ফ্যাগোসাইটোসিস হেল্প করে। তো এম প্রোটিন কি করবে, এই যদি সেল ওয়াল বা ক্যাপসুলের এখানে যদি কমপ্লিমেন্ট 3B প্রথম ডিপোজিট যদি হয়, তাহলে তার ডিপোজিট হয়তো দেবে না, অর্থাৎ ডিপোজিট যদি হয় সেটাকে তারা ভেঙে দেবে, যা বলে ফ্যাগোসাইটোসিস হবেই না। এভাবে স্টেফিলোকোকাস তাদেরকে নিজেকে রক্ষা করতেছে। তাহলে এম প্রোটিন কি হতে প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস, কি হবে, প্রিভেন্ট ডিপোজিশন অফ কমপ্লিমেন্ট 3B আর ডিস্টেবিলাইজেশন অফ কমপ্লিমেন্ট 3B। ওকে, ক্যাপসুলার পলিস্যাকারাইড এটাও তোমার এই প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস একই করতেছে। তাহলে একটা হলো শুধু বাইন্ডিং করতেছে লাইপোটিক অ্যাসিডের মধ্যে, আর এম প্রোটিন এবং ক্যাপসুলার পলিস্যাকারাইড এই দুটা প্রিভেন্ট ফ্যাগোসাইটোসিস করতেছে। তো এই এম প্রোটিন আবার পরে আবার আসতেছে এটা। এখন সেলুলার এক্সট্রা সেলুলার প্রোডাক্ট, টক্সিন এবং এনজাইম। টক্সিন কি আছে দেখো, স্টেফিলাইসিন ও স্টেফিলাইসিন এস, ইরাইথ্রোজেনিক টক্সিন, পায়োজেনিক বা পাইরোজেনিক এক্সোডক্সিন এ এন্ড বি। আর এনজাইম কি আছে, স্টেপটোকাইনেস, স্টেপটোডর্নেস, হায়ালুরোনাইডেস, নিউক্লিওটাইডেস, এই কয়েকটা হলো তোমার এনজাইম। তাহলে স্টেফিলোকোকাস পড়েছিলাম কি, সারফেস অ্যান্টিজেন, টক্সিন এবং এনজাইম। এখানেও ওইভাবে বলতে পারো, এখানে সারফেস না বলে সেলুলার কম্পোনেন্ট বলতে পারি আমরা, সেলুলার কম্পোনেন্ট, আর 2 নম্বর টক্সিন বলতে পারো, আর 3 নম্বর এনজাইম বলতে পারো। ঠিক আছে, যে যেভাবে বলে না কেন, আমি যেভাবে বললাম সেভাবে বলতে পারো। ঠিক আছে, এই নামগুলো একবারে ঠোঁটস্থ রাখতে হবে। এখন এগুলোর মেকানিজম সবগুলো জানতে হবে, কিছু কিছু জানতে হবে, পরীক্ষা আসে, কিন্তু তোমরা রিটেন দেখবা, রিটেন কোশ্চেন এখন থেকে দেখে নেবা। এখন প্রতিটা আমরা এক্সাম্পল, এখানে এই ফিগারটাই মোটামুটি একটা আছে যে তোমার এম প্রোটিন, এই যে তোমার এই যে এম প্রোটিন এগুলো, হ্যাঁ, এটা যে ফিমরিয়া বা পাইলায় থাকে, হ্যাঁ, এম প্রোটিনটা। ঠিক আছে, এই যে এম প্রোটিন, হ্যাঁ, এগুলো আমি আর দেখাচ্ছি না। এখন এই এম প্রোটিনটা আমরা
এটা কি এম প্রোটিনে তোমার শর্ট নোট বা বিভিন্ন পরীক্ষা আসে, ভাইভাতে সাধারণত আমরা ধরি না। is the most important variance factor and determines the type of group A hemolytic histopath. আমরা অলরেডি জানলাম তো, এই যে ক্লাসিফিকেশন যখন পড়লাম তখন কি বলছিলাম যে এম প্রোটিনের ভিত্তি করে আমার সেরোটাইপে ভাগ করলাম কি 80 সেরোটাইপ অথবা 123 সেরোটাইপ। এটাকে বলা হয়, এটা কি বলছি, গ্রিফিথ সেরোটাইপিং, গ্রিফিথ টাইপিং, তাই তো? এই যে সেই এম প্রোটিন। এবং এর উপর ভিত্তি করে আমরা স্টেপ্টোপ্রক্সে গ্রুপ এ হিমোলাইটিক স্টেপ্টোপ্রক্সে ভাগ করতেছি। এবং ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভ্যারিয়েন্স ফ্যাক্টর। মোস্ট ইম্পর্টেন্ট ভ্যারিয়েন্স ফ্যাক্টর কেন বলা হচ্ছে? আগে এক্সাম্পল দাও। ইট অ্যাপিয়ার্স অ্যাজ হেয়ার লাইক প্রজেকশন অফ দ্য সেল ওয়াল and also present in পাইলাই। সেল ওয়ালে হেয়ার লাইক প্রজেকশন হিসেবে থাকে অথবা পাইলাইও থাকে, ঠিক আছে? এটা হলো ডেফিনিশন। তারপরে যদি এম প্রোটিন থাকে তাহলে স্টেপ্টোপ্রক্স আর ভিরুলেন্ট, এবং যদি না থাকে তাহলে এটা অ্যাভিরুলেন্ট, এবং এটা ইট ইজ অ্যান্টিফাগোসাইটিক। এবং এই এম প্রোটিনের ভিত্তি করে আমরা তাকে সেরোটাইপে ভাগ করছি, 123 সেরোটাইপ অথবা 80 সেরোটাইপ। এবং এই এম প্রোটিন একটা সেরোটাইপে ভাগ করতেছি, আরেকটা আমরা ভাগ করব এম প্রোটিনকে দুইটা ক্লাসে ভাগ করব, একটা হলো ক্লাস 1 এবং ক্লাস 2। ক্লাস 1 কে আমরা বলবো রিউমাটোজেনিক স্ট্রেন এবং ক্লাস 2 কে বলবো নেফ্রাইটোজেনিক স্ট্রেন। রিউমাটোজেনিক স্ট্রেন কাকে বলবো? যেগুলো রিউমাটিক ফিভার করে সেগুলো বলবো রিউমাটোজেনিক স্ট্রেন। আর নেফ্রাইটোজেনিক স্ট্রেন যেগুলো কাকে বলবো? যারা কিডনি ডিজিজ করে। কিডনি ডিজিজ কোনটা করে? এজিএন, অ্যাকুট গ্লোমারুলোনেফ্রাইটিস, এজিএন। যখন তোমার পেডিয়াট্রিক ওয়ার্ডে যাবা তখন এগুলো ভালো করে জানবা। According to the type of M protein production, strain of group A beta hemolytic streptococcus are divided into two types: rheumatogenic and nephrogenic strain. Rheumatogenic strain cause rheumatic fever এবং nephrogenic strain cause acute glomerulonephritis. ঠিক আছে? তাহলে মেইন কথা হলো কি? মেইন কথা হলো যে এটি এম প্রোটিন, এগুলো কি হেয়ার লাইক প্রজেকশন প্রেজেন্ট ইন দ্য সেল ওয়াল, প্রজেকশন ফ্রম দ্য সেল ওয়াল, তাই তো? এবং দে আর অলসো প্রেজেন্ট ইন পাইলাই, এবং দে আর, তাই তো? এটা হলো তোমার ডেফিনিশন, হেয়ার লাইক প্রজেকশন। এখন এবং দে আর ইম্পর্টেন্ট ভিরুলেন্স ফ্যাক্টর। কি জানো? দে আর অ্যান্টিফ্যাগোসাইটিক, তাই তো? অ্যান্টিফ্যাগোসাইটিস কে করতেছে? দে প্রিভেন্ট কমপ্লিমেন্টারি ডিপোজিশন, এবং যদি ডিপোজিট করেও থাকে তখন কি করবে? ডিস্টেবিলাইজেশন অফ কমপ্লিমেন্ট 3B, যার ফলে কমপ্লিমেন্ট 3B যদি না থাকে তাহলে তোমাকে ফ্যাগোসাইট করতে পারবে না, ঠিক আছে? এখন এই এম প্রোটিনের উপর ভিত্তি করে আমরা গ্রুপ এ স্টেপ্টোকক্কাসকে ভাগ করি 80 সেরোটাইপ, যেটাকে বলছে গ্রিফিথ টাইপিং, বা 123 সেরোটাইপ, তাই তো? আর আরেকটা ভাগে ভাগ করব ক্লাস 1 এবং ক্লাস 2। ক্লাস 1 কে বলতেছি রিউমাটোজেনিক স্ট্রেন, আর ক্লাস 2 কে বলছি নেফ্রাইটোজেনিক স্ট্রেন। রিউমাটোজেনিক স্ট্রেন করতেছে তোমার রিউমাটিক ফিভার, আর নেফ্রাইটোজেনিক স্ট্রেন যেগুলো আছে সেগুলো করতেছে তোমার এজিএন, অ্যাকুট গ্লোমারুলোনেফ্রাইটিস। এই তোমার হলো এম প্রোটিন। খেয়াল থাকবে? জি স্যার। জি স্যার। স্যার তাহলে কি আমরা স্যার 123 এবং 80 দুইটাই বলবো স্যার? 80 বলো, 80 বলিও। জি স্যার। তোমাদের ল্যাঙ্গুয়েজে মানে 80 মনে আছে সম্ভবত। আচ্ছা স্যার। এটাই বলো, কারণ অনেক বই, আমাদের ডাক্তারদের সমস্যা হলো কি, ওই যে বললাম যে তোমার ডাক্তার, তোমার ছাত্ররা যখন পড়তে চাও না, আমাদের টিচারও হয় কি ওই অনেকে বই পড়তে চায় না, লেখাপড়ায় ধার ধারে না। এই জন্য আমি প্রথমে একটু কঠিন কথাই বললাম যে আমরা ডাক্তারদের আমাদের যে কেন আমরা পড়তে চাই না, নিয়মিত পড়তে হয়, নতুন নতুন বই পড়তে হয়। এখন আসো এনজাইম। এনজাইম
যেটা বেশি হলো যেটা স্টেপ্টোকাইনেস, এটা দুই রকম ছিল তাই তো। স্টেপ্টোকাইনেসের নাম আরেকটা নাম হলো ফিব্রিনোলাইসিন, তার মানে ফিব্রিনকে লাইসিস করে দেবে, ঠিক আছে। স্টেপ্টোকাইনেস অথবা নাম হলো ফিব্রিনোলাইসিন। এটা দুই রকম, একটা ওই যে আচ্ছা এটা কাজ কিভাবে করে দেখো, কিন্তু ফিব্রিনকে লাইসিস করে দেবে। it transforms the plasminogen of human plasma into plasmin, an active proteolytic enzyme that digests fibrin and other proteins. যেমন স্টেফলোকাইনেস ছিল, তাই তো, একই রকম ওটাও কিন্তু কাজ করছে, তোমার প্লাজমিনোজেনকে ভেঙে প্লাজমিন তৈরি করতেছে, প্লাজমিন আবার ডাইজেস্ট করতেছে ফাইব্রিনকে, যা আবার ব্যারিয়ার তৈরি করে, প্রোটিন করতে দিচ্ছে না, হ্যাঁ, বা ব্যারিয়ার তৈরি করতে দিচ্ছে না। ঠিক এটাই একই কাজ। ওটা তাহলে আজকে দেখে নেবা। তাহলে এই ট্রান্সফার্স প্লাজমিনোজেন অফ হিউম্যান প্লাজমা ইনটু প্লাজমিন। হিউম্যান প্লাজমাতে প্লাজমিনোজেন থাকে, সেটাকে ভেঙে কনভার্ট করবে প্লাজমিন। প্লাজমিন আবার কাজ করবে কার উপরে? ফাইব্রিনের উপর কাজ করবে, ফাইব্রিনকে কাজ করে এবং আদার প্রোটিনের উপর কাজ করে তারা ব্যারিয়ার তৈরি করতে দেবে না। এটার ইম্পর্টেন্সটা কি? Streptokinase facilitates spread of streptococcal infection by preventing formation of effective fibrin barrier around the lesion. ঠিক আছে, তোমরা স্টেফিলোকক্কাস ওখানে দেখছো, ওখানে কগলেস তৈরি করে, তাই না? একটা বাউন্ড কগলেস, একটা ফ্রি কগলেস, তাই তো? জি স্যার। বাউন্ড কগলেস যেটা, সেটা একটার সঙ্গে আরেকটা মানে বাইন্ডিং অবস্থায় থাকে, ডিরেক্টলি অ্যাক্ট করে সেল ওয়ালের উপর। হ্যাঁ, যা হলো ফ্যাগোসাইটিক সেল, তাকে কিল ইনডাক্ট করলেও তাকে মারতে পারে না, তাই তো? মারতে পারে না। আর বাউন্ড আর ফ্রি কগলেস যেটা কি ছিল স্যার? একটা সারাউন্ডিং লেয়ার তৈরি করে। ওটা তোমার কিভাবে করে? একটা হলো যে অ্যাবসেস ফর্ম করে, পরে লোকালাইজিং ইনফেকশন করে। কার উপরে প্লাজমার কোন ফ্যাক্টরের ক্লটিং ফ্যাক্টরের উপর কাজ করতেছে? প্রথ্রম্বিনের উপর করে স্যার। প্রথমের উপর কাজ করে থ্রম্বিন তৈরি করতেছে, তাই তো? থ্রম্বিনে কনভার্ট করে। থ্রম্বিন আবার কাজ করতে কার উপরে? ফাইব্রিনোজেনের উপর। ফাইব্রিনোজেন স্যার। ওটাকে স্যার ইনসলিউবল ফিব্রিনে কনভার্ট করবে। করে যেখানে রিলেশন গুলো তার শুরুতে একটা এফেক্টিভ ব্যারিয়ার তৈরি করতেছে, একটা প্রোটেক্ট লেয়ার তৈরি করতেছে, তাই তো? যাবো তখন আর অ্যান্টিবডি বলো বা ফ্যাগোসাইটিক সেল বলো বা অ্যান্টিবায়োটিক বলো, সেখানে যাইতে পারবে না, যাবো সেখানে সে নিজেকে রক্ষা করতেছে, তাই তো? এবং স্টেফিলোকক্কাস তোমার লোকালাইজড ইনফেকশন করে মেইনলি। আর এক্ষেত্রে এখানে করবে কিন্তু যে স্টেফিলোকক্কাস, আর স্টেফিলোকক্কাস কিন্তু স্প্রেডিং ইনফেকশন করে, বিভিন্ন জায়গায় ইনফেকশন করে এই ভাই তোমার এই যে স্টেফিলোকাইনেস। তাহলে এখানে তোমার ব্যারিয়ার তৈরি হতে দেবে না, হ্যাঁ। The streptococcus facilitates spread of streptococcal infection by preventing formation of effective barrier around the lesion. ঠিক আছে, এবং এই যে প্রপার্টি ক্যারেক্টার, এটাকে আমরা ডাক্তাররা ব্যবহার করি ট্রিটমেন্ট পারপাসে। কোথায়? এখানে দেখো, Streptokinase has been given intravenously for treatment of pulmonary emboli and of coronary artery and venous thrombosis. ঠিক আছে, যেমন কোনো পেশেন্ট যদি এই যে হার্ট ডিজিজ নিয়ে ভর্তি হয়, ইসকেমিক হার্ট ডিজিজ, তাই তো? অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশনে ইউজ করা হয় এটা। হয় তো কখন, কত সময়ের মধ্যে আসলে দেওয়া হয় এটা সাধারণত? মানে ফার্স্ট টাইমে আসলে এটা দেয়া হয় স্টেপটোকাইনেসটা। কত ঘন্টা? উইদিন 6 আওয়ার্স স্যার। 6 আওয়ার্স আগে বলা হয় তো, এখন 6 আওয়ার্স বলে না, এখন বলা হয় 3 আওয়ার্স। এখন আগে 6 আওয়ার্স বলা হয় তো, হ্যাঁ, এখন 3 আওয়ার্স বলা হয়। তারপর 6 আওয়ার্স পর্যন্ত বললেও হবে, সমস্যা নেই। এর মধ্যে যদি আসে তাহলে এটা ইফেক্টিভ হবে, আর যদি যত দেরি হবে, তুমি পরে দিতে পারো, কিন্তু ইফেক্টিভনেস সে তোমার নাও হইতে পারো ভালো, হ্যাঁ। এই জন্য ইফেক্টিভনেস এর জন্যই
তোমার ওই যে যত আগে দেওয়া আর যত আর্লি দেওয়া তত তোমার ভালো। ওই জন্য তাহলে চিকিৎসা করোনারি আর্টারিটিস ভেনাস থ্রম্বোসিস অনেকের হয়, সেক্ষেত্রে আমরা দিতে পারি। আবার পালমোনারি এম্বোলাইজ যাদের হয় তাদেরকে দিতে পারি। ট্রিটমেন্ট পারপাস আমরা ইউজ করতেছি, ইন্ট্রাভায়াস দেওয়া হয়। ঠিক আছে, তাহলে স্ট্রেপ্টোকক্কাস তার ব্যবহার করতেছে কি, যে সে তো স্প্রেডিং ইনফেকশন করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফেকশন সে গোটা বডিতে ছড়ায় দেবে, তাই তো, বাই তোমার স্ট্রেপ্টোকাইনেস। আর সেই প্রপার্টিটাই আমরা ব্যবহার করতেছি ফর ট্রিটমেন্ট পারপাস। তাহলে ইম্পোর্টেন্স তাহলে খেয়াল রাখবে, এটা অবশ্যই ভালো করে বলতে হবে ভাই, জি স্যার। রিটেনে তো আসে। তারপরে স্টেপ্টোডর্নেস অথবা ডিএনএস, স্টেপ্টোডর্নেস অথবা ডিএনএস এর আরেকটা নাম হলো ডিএনএস। এটা করে কি, এসি এরা যে অ্যাক্সেস তৈরি করে পাস, সেখানে পাস থাকে, তাই তো, পাসের মধ্যে পাসগুলো হয় কি, পাস ডিউ টু এই ডিএনএ যত বেশি থাকবে তত পাস ঠিক হবে, এবং ডিএনএ পাস থিন হবে যত ডিএনএ কম থাকবে। হ্যাঁ, এখন এই স্টেপ্টোকাইনেস করে কি, স্টেপ্টোডর্নেস বা ডিএনএস তৈরি করে, যেটা ডিএনএ কে ভেঙে দেবে, যার পাসটা হয় থিন হয়, পাতলা হয়। এই জন্য এখান থেকে পার্থক্য তোমার স্টেপ্টোকক্কাস যে পাসটা হয় ঠিক হয়, কনসিস্টেন্সি হয় ঠিক, আর এই যে স্টেপ্টোকক্কাসের ক্ষেত্রে পাসটা হয় থিন। স্টেপ্টোডর্নেস ব্রেক্স ডাউন ডিএনএ, তাতে কি হচ্ছে, purulent exudate when their viscosity largely due to deoxyribonucleoprotein DNA. হ্যাঁ, এই জন্য বলা আছে স্টেপ্টোকক্কাল পাস is thin due to DNase enzyme, but Staphylococcus pass is thick due to lack of DNase enzyme. ওকে, এরপর আসো হায়ালুরোনাইডেস। এটাও কি করবে, স্প্রেডিং ইনফেকশন করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ে যাবে। গত ক্লাসে আমরা পড়ছি কি, যে ইন্টারসেলুলার যে সিমেন্ট সাবস্টেন্স, সিমেন্ট যেমন কি, সিমেন্ট আমরা যে ওয়ালে ব্যবহার করি কি জন্য, অ্যাটাচমেন্টটা ভালো, যাতে ভালো হয়, তাই তো। এখানে যে ইন্টারসেলুলার সিমেন্ট সাবস্টেন্স থাকে, হ্যাঁ, যে যেমন তোমার হাইড্রোনিক অ্যাসিড থাকে, এটা সিমেন্ট সাবস্টেন্স ব্যবহার হয়, এটাকে তারা ভেঙে দেবে, যার ফলে তোমার ইন্টারসেলুলার অ্যাটাচমেন্ট থাকবে না, তখন অর্গানিজম এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাবে। ওই একই রকমই, তাহলে it degrades hyaluronic acid, which is the ground substance of the subcutaneous tissue and favors spread of the infection. আগের মতোই, হ্যাঁ, এটা অত না পড়লেও নাম শুধু লিখে দাও, আমরা ধরি না অত। তাহলে এনজাইম গেল, ঠিক আছে। তাহলে এনজাইমের মধ্যে মেইনলি হলো তোমার হলো এই স্টেপ্টোকাইনেস, এটা কিন্তু ভালো করে দেখবা। এরপরে টক্সিন আসে। এখন টক্সিন হলো স্ট্রেপ্টোকক্কাল হেমোলাইসিন অথবা স্ট্রেপ্টোলাইসিন, আর বেশি লাইসিস করে দেয়। এই যে এখন আগে একজন প্রশ্ন করছিল, এখন দেখো কিভাবে লাইসিস করে দেয়, দেখো স্ট্রেপ্টোলাইসিন কিভাবে করে। স্ট্রেপ্টোলাইসিন দুই ধরনের, একটা হলো স্ট্রেপ্টোলাইসিন এস এবং স্ট্রেপ্টোলাইসিন ও। হ্যাঁ, স্ট্রেপ্টোলাইসিন ও এবং স্ট্রেপ্টোলাইসিন এস। ওটা কি, এসটা কি, এটা এসটাই তোমার হলো it is not antigenic. It is not antigenic as it is inhibited by non-specific inhibitor in the sera of human blood. So no antibody is produced against the streptolysin O S. তাহলে it is not antigenic. Streptolysin O S এই যে টক্সিন, এর বিপরীতে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। অ্যান্টিজেনিক মানে কি, অ্যান্টিবডি তৈরি হবে, তাই তো, কিন্তু এর বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে না। ব্লাডে যখন থাকবে, এই যে টক্সিন যখন যাবে, এর বিপরীতে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। কি জন্য, হিউম্যান ব্লাডে কিছু ইনহিবিটর থাকে, সেগুলো এটাকে প্রিভেন্ট করবে, যার ফলে
তোমার অ্যান্টিবডি তৈরি হবে না। তবে এই যে হিমোলাইসিস করে, এই যে ব্লাড এগার যখন আমরা নেই, হিমোলাইসিস দেখা যাচ্ছে কার জন্য? এই তোমার এই যে স্টেপলাইসিস এস এর জন্য। কিভাবে করে দেখো, it is responsible for hemolysis of red blood cells in the blood agar media surface. It is not inactive. তোমাদের জন্য এত কিছু প্রয়োজন নাই। মানে হয় কি স্টেপলাইসিস এসটা হয় কি যে ব্লাড এগারে যখন গ্রো করতেছে তখন তো সে টক্সিন তৈরি করবে, একটা দুইটা করবে, একটা স্টেপলাইসিস এস এবং স্টেপলাইসিস ও, তাই তো? স্টেপলাইসিস এসটা করবে কি, তো উপরে কি সারফেসে কি থাকে? অক্সিজেন থাকে না? এই অক্সিজেনের উপস্থিতিতে যখন আসে স্টেপলাইসিস ওটা ভেঙে যাবে, তখন সে ডিপে কিন্তু হিমোলাইজ করবে না। আর এক্ষেত্রে হবে কি, ইট ইজ নট ইনঅ্যাক্টিভেটেড ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। তাহলে এই ব্লাড এগারে যে উপরে যে আরবিসি গুলো আছে একে লাইসিস করে দেয়। হ্যাঁ, ইট ইজ রেসপন্সিবল ফর হিমোলাইসিস অফ রেড ব্লাড সেলস ইন দ্য ব্লাড এগার, দ্যাট মিন্স ব্লাডের সারফেস। ওই যে আমরা দেখলাম যে ক্লিয়ার জোন দেখলাম, কি জন্য? এই ডিউ টু স্টেপলাইসিস এস এর জন্য। হ্যাঁ, ঠিক আছে। আবার এর অপোজিটটা দেখো, এর অপোজিট হলো স্টেপলাইসিস ও, এটা হলো অ্যান্টিজেনিক, এটা হলো অ্যান্টিজেনিক, এর বিপরীতে অ্যান্টিবডি ধরে হবে। এবং এখান থেকে অনেক কিছু কথা আসবে, এটা আমরা দেখবো। It is antigenic and antibody to it বলা হচ্ছে অ্যান্টি স্টেপলাইসিন ও, সংক্ষেপ ASO, develops after group A streptococcus infection. It hemolyzes red blood cells in blood agar media, DP, not surface red cells as inactivated by oxygen. আগে আমি বললাম কোনটা, যে স্টেপলাইসিস ও যেটা সেটা হলো অ্যান্টিজেনিক এবং এর বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডির নাম হলো কি, স্টেপলাইসিন ও এর আগে অ্যান্টি লাগাই দাও, অ্যান্টি স্টেপলাইসিন ও অ্যান্টিবডি, ঠিক আছে। আর এটা ওটা করে কি, অক্সিজেন লাভাইল। এরা যখন এই অক্সিজেনের কন্ট্যাক্টে চলে আসবে তখন এটা ইনঅ্যাক্টিভেট হয়ে যাবে, যার ফলে উপর সারফেসে আরবিসি আছে, এটাকে আরবিসি কে লাইসিস করতে পারবে না, কিন্তু বডিতে কিন্তু তারা লাইসিস করবে। হ্যাঁ, আর এসটা কি হলো, এর যেটা সেটা সারফেসে যে আরবিসি আছে সেটাকে লাইসিস করে দেবে। এত খেয়াল না রাখলে হবে। তবে এই যে এইখানে তোমরা এই যে পরের স্লাইডে আসো, এইখানে আসো, এসো টাইটার, এটা এখন ভালো করে পড়তে হবে, প্র্যাকটিক্যাল পারপাস। এসো টাইটার, এটা আগে পরে কি, এসো আগে জানবো, এসো কি, এসো অ্যান্টি স্টেপটোলাইসিন ও, তারপরে এটা একটা অ্যান্টিবডি, দ্যাট মিনস অ্যান্টিবডি এগেনস্ট স্টেপটোলাইসিন ও অ্যান্টিজেন। তাহলে স্টেপটোলাইসিন ও অ্যান্টিজেনের বিপরীতে যে অ্যান্টিবডি হয় সেটাকে বলা হয় স্টেপটোলাইসিন ও অ্যান্টিবডি। হ্যাঁ, আর এই অ্যান্টিবডি এসও, এটাকে যখন আমরা কোয়ান্টিটিভলি মেজার করব তখন সেটাকে বলবো টাইটার, এসও টাইটার। Quantitative estimation of antibody against streptococcus O antigen is called AS titer. বুঝলা তো? স্যার টাইটারটা কেন করি? হ্যাঁ, ওই মানে টাইটার কেন করি? পরিমাণ নির্ণয় করার জন্য টাইটার হয় কি, ওই যে তোমার যে অলরেডি তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন সেখানে পড়ছে মনে হয়, এখানে টাইটার কি অলরেডি পড়ছে ওখানে। এখানে টাইটার ওই যে পরিমাণ নির্ণয় করি, পরিমাণ এগুলো তোমার প্র্যাকটিক্যাল যখন আমরা তোমার তো এখন যেহেতু ইয়েতে আসো তো বোঝানো মুশকিল, আমরা করি কি ব্লাড সেরাম নেই, বুঝছো, সেরাম নিয়ে সেখানে আমরা ওই যে রিয়েজেন্ট মিক্সড করি। হ্যাঁ, মিক্সড করার পর তখন যদি কোয়াগুলেশন হয় তখন বুঝবো যে এখানে অ্যান্টিবডি আছে। তারপরে সেটাকে আবার ডাইলেশন করি, আবার সেটাকে আমরা ডাইলেশন করে দেখি যে অ্যান্টিবডিটা মেজার করার জন্য আবার ডাইলেশন করবো, ঠিক আছে। ডাইলেশন করে আবার তোমার অ্যান্টিবডি তোমার রিয়েজেন্ট মিক্সড করবো, করে আবার যদি প্রোটিন হয়
তখন আবার ডাইলেশন করবো, এই সিরিয়াল ডাইলেশন করতেছি, এই যে ডাইলেশন করতেছি মেজার করতেছি, এটাকেই টাইটার বলা হয়। সংক্ষেপে এইটুকু জানে রাখো। তোমার যেহেতু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন এখানে তো পড়ছো, পড়ো নি এখানে? সে পড়ায়নি? হ্যাঁ, কি পড়াইছে? পড়াইছে, কিন্তু ওই ক্লাসগুলোতে কেমন একটা এক্সট্রা সাউন্ড আসতেছিল, এই জন্য ঠিক করে বোঝা যায় নাই। স্যার কনসেন্ট্রেশন আছে স্যার। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এগুলো আস্তে আস্তে পড়ে যাবো, এগুলো আরো বারবার আসবে এগুলো। হ্যাঁ, আরো ক্লাস আসবে আস্তে আস্তে। এটুকু জানো, আর তোমার যেটুকু পড়াচ্ছে এগুলো ভালো করে পড়ো এগুলো। তাহলে এই এসও টাইটার, এটার গুরুত্ব, এটা কখন বাড়ে? থ্রোটে যখন ইনফেকশন হয়, থ্রোটে ইনফেকশন ডিউ টু স্ট্রেপ্টোকক্কাস পাইরেশন, তখন এসও টাইটার বাড়বে। কিন্তু স্কিন ইনফেকশনে এসও টাইটার বাড়বে না। এগুলো অত কেন বাড়লো না এটা তোমাদের প্রয়োজন না, শুধু বাড়বে না। এখন এটারই গুরুত্বটা কি? ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? Titer of ASO titer can be important in the diagnostic of rheumatic fever. Rheumatic fever ডায়াগনোস করার জন্য আমরা এটাকে ব্যবহার করি। কখন গুরুত্ব সিগনিফিকেন্ট বলবো? যদি ASO titer মোর দেন 200 ইউনিট, তাহলে কি এটা সিগনিফিকেন্ট বলবো, তখন বলবো আমি এটা rheumatic fever। আর যদি 200 বা 200 কম হলে কিন্তু বলবো নেগেটিভ, 200 বেশি হলেই বলবো পজিটিভ। আবার কিছু কারণে তোমার এই যে এসও টাইটার ফলস পজিটিভ রেজাল্ট দেয়, যেমন নিউমোকক্কাল নিউমোনিয়া, টিউবারক্লোসিস, গনোরিয়া এবং হেপাটাইটিস, এগুলো ক্ষেত্রে তোমার হলো দেয়, ফলস পজিটিভ রেজাল্ট দেয়। যাক, এখন আমরা এসও টাইটারটা ভালো করে পড়বো, কিন্তু এটা পরীক্ষায় রিটিনে আসে, কিন্তু ভাইবা তো অনেক সময় ধরা হয়। এসও টাইটার, তাহলে এসও টাইটার কি, এসও কি এবং এসও টাইটার কি? তাহলে এই যে এসও তোমার অ্যান্টি স্টেবিলাইজার ও, যেটা অ্যান্টি স্টেবিলাইজেশন ও, ওর স্টেবিলাইজেশন ও, ওটাতে একটা অ্যান্টিজেন, তাই তো? তার বিপরীতে যে অ্যান্টিবডি তৈরি হলো সেটাকে বলবো এএসও, তাই তো? হ্যাঁ, অ্যান্টিবডি এগেনস্ট স্টেবিলাইজেশন ও অ্যান্টিজেন, সংক্ষেপে বলতে পারি অ্যান্টি স্টেবিলাইজেশন ও, এটাকে বলবো এএসও, তাই তো? আর এএসও টাইটার বলবো কি? এই এএসও যে আমরা যে অ্যান্টিবডিটাকে যখন পরিমাণগতভাবে নির্ণয় করবো সেটাকে বলবো এএসও টাইটার। কোয়ান্টিটিভ এস্টিমেশন, কোয়ান্টিটিভ এস্টিমেশন করলাম, ঠিক আছে? এবং এখানে থ্রোট ইনফেকশন বাড়ে, কিন্তু স্কিন ইনফেকশন এটা বাড়ে না। সিগনিফিকেন্স কি? এটা আমরা রিউমাটিক ফিভার ডায়াগনোস্ট পারপাসে আমরা ব্যবহার করে দিই। বাত জ্বর, তাই তো? বাচ্চাদের রিউমাটিক ফিভার ডায়াগনোস করবো। এবং কখন বলবো রিউমাটিক ফিভার, কখন বলতে পারি? যদি 200 বেশি হয়। 200 বেশি, হ্যাঁ, 200 ইউনিটের বেশি হয় তাহলে বলবো। সিরিয়াল ডাইলেশন যখন করবো তখন 400 আসবে, 400 তখন মোর দেন 200 বলবো, তাহলে হবে more than 200। এস দ্যাট ইজ সিগনিফিকেন্ট হয়, ইট ইজ মোর দেন 200 ইউনিট, তাহলে বলো এটা সিগনিফিকেন্ট। আর যদি কম হয় তাহলে বলবো না। আবার কিছু ক্ষেত্রে তোমার ফলস পজিটিভ করে, নিউমোকক্কাল নিউমোনিয়া, টিউবারকুলোসিস, গনোরিয়া এবং হলো হেপাটাইটিস। তাহলে এই কয়টা এস ডাটাটা ভালো করে পড়বা, এটা রিটেন ভাইবা সব প্র্যাকটিক্যাল পারপাসে যখন যাবা তখন এগুলো আসবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এক্ষেত্রেও কিন্তু ফলস পজিটিভ আসতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে আসলেও তখন ট্রিটমেন্ট দেওয়া যাবে না। টক্সিন আর কি আসলো? ইডাইথোজেনিক টক্সিন আসলো। টক্সিন এটা করে কি? কজ দ্য র্যাশ অফ স্কারলেট ফিভার। স্টেরয়েড পাইরেশন আরেকটা ডিস করে স্কারলেট ফিভার করে। হ্যাঁ, এবং এটা যে র্যাশটা করে, ইট ইজ ডিউ টু ইডাইথোজেনিক টক্সিন। হ্যাঁ, এবং এটার মেকানিজমটা, এটাও একটা সুপার অ্যান্টিজেন এবং মেকানিজম সেম অ্যাজ টক্সিক শক সিন্ড্রোম টক্সিন অফ স্টেফিলোককাস। ঠিক আছে, ওই একই মেকানিজমে কাজ করে। তারপরে হলো
পায়োজেনিক এক্সোডক্সিন এ, আরেকটা কি বলেছিলাম, পায়োজেনিক এক্সোডক্সিন বি, দুটা ছিল। পায়োজেনিক এক্সোডক্সিন এ এটা কি করে, এটা করে তোমার হলো স্ট্রেপ্টোকল টক্সিক শক সিনড্রোম করে। এবং টক্সিক শক সিনড্রোম কিভাবে করে কালকে তো বলছি, সুপারন রিজন জাস্ট লাইক আস লাইক আস স্টেবলোকস টক্সিক শক সিনড্রোম টক্সিন। হ্যাঁ, আর এক্সোডক্সিন বি এটা কি করবে, এটা আবার করবে তোমার হলো ইট ইজ এ প্রোটিয়েস, এটা একটা এনজাইম, একটা এনজাইমের মতো কাজ করবে। প্রোটিয়েস একটা এনজাইম আছে, ওর মতো কাজ করবে। এবং কি করে, র্যাপিডলি ডিস্ট্রয় টিস্যু and is produced in large amount by the extent of steatopoiesis, the so-called flesh-eating steatococcus that cause necrotizing fasciitis. এরা করবে কি, মাসেল, তারপরে তোমার ফাঁসা, এগুলো আছে না, সাবকুলার টিস্যু, এগুলো আছে না, এগুলোকে একবার খেয়ে ফেলে একবারে, এগুলো ডিস্ট্রয় করে দেয়, বুঝছো? এই ডিউ টু এক্সোডক্সিন বি। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় ফ্লেশ ইটিং, মাংস খাওয়ার স্টেটোকক্কাস। হ্যাঁ, এটা আমার ফিগারটা পরে আমরা দেখাচ্ছি। তাহলে এই হলো তোমার এটা। এখন ডিজিজ কি করে, ফিগারটা পরে দেখাবো। এখন ডিজিজ কি করে এটা আমরা জানবো। ডিজিজকে আমরা ভাগ করবো একটা সাপোরেটিভ বা ওই যে ইনফ্লামেটরি, ওই যে স্টেবলোকক্কাস ছিল ঠিক ওই রকমই সাপোরেটিভ। আরেকটা হলো ডিউ টু টক্সিনের জন্য একটা করা হয়, টক্সিন এবং এনজাইমের জন্য করা হয়। আরেকটা ইমিউনোজেনিক, তিনটা হেডলাইনে ভাগ করবো। সাপোরেটিভ কি করে, রেসপিরেটরি করে, সোর থ্রোট, টনসিলাইটিস, পেরিটনসিলার অ্যাবসেস, ফ্যারিঞ্জাইটিস। মনে রাখবো কি হবে, প্রথমে থ্রোটে ইনফেকশন করবে, তখন থ্রোটে ঘা করবে, তখন বলবো কি থ্রোট সোর। হ্যাঁ, থ্রোট সোর, তাই তো? তারপরে এখানে আছে কি টনসিল আছে না, টনসিলে করবো যখন ইনফেকশন করবে তখন টনসিলাইটিস। টনসিলের জোর দিকে যখন করবে তখন সেটাকে বলবো পেরিটনসিলার অ্যাবসেস। টনসিলের ভিতরে আরো যখন দেবে, তার ভিতরে স্ট্রাকচার কি আছে, ফ্যারিংস, যখন ইনফেকশন করবে তখন ফ্যারিঞ্জাইটিস। তাহলে সোর থ্রোট প্রথম হলো, টনসিলাইটিস তো হলো, পেরিটনসিলার অ্যাবসেস এবং ফ্যারিঞ্জাইটিস। খেয়াল থাকবে প্রথমে স্যার গলায়, তারপর টনসিলে, তারপর স্যার টনসিলের চারদিকে, তারপর ফেরিংসে। আবার তারপরে স্কিন এবং সাবটিস্যু। স্কিনে কি করবে এবং সাবটিস্যুতে কি করবে, ইম্প্যারাইগো। সুপারফিশিয়াল টিস্যুতে যখন ইনফেক্ট করবে তখন ইম্প্যারাইগো। তারপরে নেক্রোটাইজিং ফাসাইটিস বললাম, যেটা এখন বললাম, ইআইসিফিলাস, সেলুলাইটিস, ওন এন্ড বার্ন ইনফেকশন করবে। ইম্প্যারাইগো সুপারফিশিয়াল ইনফেকশন করতে যখন, তখন সেটাকে বলবো ইম্প্যারাইগো। হ্যাঁ, তারপরে যখন তোমার তারপরে তোমার যখন এই যে টিস্যু, ফাসা, মাসেল, এগুলোকে যখন নেক্রোসিস করতেছি তখন বলতেছি নেক্রোটাইজিং ফাসাইটিস। তারপর ডিপ টিস্যুতে যখন ইনফেকশন করতেছে সেটা বলছে সেলুলাইটিস। তারপরে যখন এই যে আঘাত পাইলো তখন বলতেছি তখন ইনফেকশন। বার্ন যদি হয় সেখানে ইনফেকশন করলে বলবো বার্ন ইনফেকশন, তাই তো? এগুলো খেয়াল থাকবে তো, জেনিটাল ডাক্তার করে। ইরাইসিপেলাসটা কখন বলবো? ইরাসিপেলাসটা তোমার ওই যে প্যাথোলজি, এটা আমি এখন বলতেছি না, প্যাথোলজিতে পড়ে নেবো এটা। এই টার্মগুলো কিন্তু তোমাদের তোমার জেনারেল প্যাথোলজি পড়ানো হয়নি। আজকে তো দেখলাম যে হিমাটোলজি তোমাদের ক্লাস হলো স্যার। এটা স্যার আমাদের ওই সিস্টেমিক যখন পড়াই, ওইখানে স্যার স্কিন ডিজিজ যখন পড়াই তখন স্যার এটা আলোচনা করছে স্যার। না, এগুলো সিস্টেমিক না, এগুলো তোমার যে ইয়াতে আসবে স্যার। জেনারেলি তো পড়াই নাই স্যার এগুলো। এগুলো পড়ানো হয়েছে, যাক পড়াবে এগুলো ম্যাক্সিমাম পড়ানো হয়েছে যে ইরাইসিপেলাসটা আনকমন। আচ্ছা, এটাই পড়ানো হয়েছে। আচ্ছা, এই থাক এগুলো। এখন তারপর আসো তোমার জেন্ডার ট্রাক্টে আসো, পেরিফেরাল সেপসিস। পেরিফেরাল সেপসিস কাকে বলা হয়? পেরিফেরাল সেপসিস কাকে বলা হয়? বাচ্চা ডেলিভারি হলো, তারপরে কতদিন পরে, কতদিনের মধ্যে ইনফেকশন করলে বলবো? হ্যাঁ, 6 days এর মধ্যে। 6 উইক।
না 42 দিন, ঠিক আছে। তখন বলি আমরা বাচ্চা ডেলিভারি পরে 6 সপ্তাহ পর্যন্ত ইনফেকশন করে তখন বলবো পিউরফিয়াল সেপসিস, ঠিক আছে। ইয়ার ইনফেকশন করে অটাইটিস মিডিয়া এবং মাস্টার্ডাইটিস। মধ্যখানে যখন ইনফেকশন করে তখন অটাইটিস মিডিয়া, মাস্টার্ডাইটিস কি মাস্টার যে তোমার যে ইয়ের বোনটা আছে তখন ইনফেকশন করলে তখন বললো মাস্টার্ডাইটিস। ডিপ ইনফেকশন করবে কি আরো অস্টিওমাইলাইটিস, আর্থ্রাইটিস, সেপ্টিসেমিয়া, অ্যাকুট এন্ডোকার্ডিটিস, লিম্ফ্যাডিনাইটিস, অ্যাবসেস ইন দা ইন্টারনাল অর্গান। তাহলে প্রথম তোমরা আসো, আগে তোমরা বলো স্কিনে বলো। আগে স্কিনে করবে তোমার হলো ইম্পেটাইগো, নেক্রোটাইটিস ফ্যাসাইটিস, ইরাইসিপেলাস, সেলুলারিস ওন এন্ড বার্ন ইনফেকশন। বা তোমার যে স্টেফিলোককাস পড়ছো মোটামুটি সেম, কিন্তু দুটো কিন্তু সেমই, বুঝছো। তারপরে তোমার হলো স্কিনের পরে তোমরা উপরে তোমার ইয়াতে যাও, প্রথমে যাও তোমার রেসপিরেটরি ট্র্যাক্টে যাও। আর প্রথমে তোমার যে কি ইয়ারে যাও, ইয়ারে কি করতে অটাইটিস মিডিয়া এবং মাস্টার্ডাইটিস। তারপর তোমার চেস্টে যাও, হ্যাঁ চেস্ট ইয়ারের পর তোমার যে ইয়াতে যাও থ্রোটে যাও, থ্রোট, তারপর হলো টনসিলাইটিস, পেরিটনসিলাইটিস এবং ফ্যারিঞ্জাইটিস। তারপরে তাই তো, তারপর তোমার আরো ইয়াতে যাও জেনিটাল ট্র্যাক্টে, সেখানে করতে সেপসিস। তারপরে তোমার শরীরের বিভিন্ন ডিপ অর্গানে যে করতেছে, বিশেষ করে তোমার অস্টিওমাইলাইটিস, স্টেফিলোককাস সেটাও ছিল। দুটাতেই হতে পারে, ঠিক আছে। এই হলো তোমার ইনফেকশন গুলো, ভালো করে দেখে নেবা। এখন এসো এই যে এই ফিগারটা তোমরা দেখে নিতে পারো। ম্যানেজারি সাধারণত করে না এটা, তারপর করে না তা না, তোমার এই ইয়ার থেকে শুরু করো, অটাইটিস মিডিয়া, তারপর হলো মাস্টার্ডাইটিস, তারপর সাইনোসাইটিস, তারপরে এখানে টনসিলাইটিস, পেরিটনসিল অ্যাবসেস, তারপর হলো কি ফ্যারিঞ্জাইটিস, থ্রোট, তাই তো। তারপরে চেস্টে কি করতেছে তোমার হলো নিউমোনিয়া, সাধারণত এগুলো করে না। স্কিনে যাও তোমার ইম্পেটাইগো, ইরাইসিপেলাস, তারপরে স্কারলেট ফিভার করে। তারপরে তোমার জেনিটাল ট্র্যাক্টে আসো, পিউরফিয়াল সেপসিস করে। আর ডিপে করে কি ডিপ ইনফেকশন কি করে তোমার যে এখানে তোমার ফিগারে দেওয়া নাই, অস্টিওমাইলাইটিস, আর্থ্রাইটিস এখানে দেওয়া নাই, এখানে ফিগারে দেওয়া নাই। অস্টিওমাইলাইটিস, আর্থ্রাইটিস এগুলো আরো অনেক অ্যাবসেস ইন ইন্টারনাল অর্গান, তাই তো। আর তোমার হলো তোমার ইয়ে জন্য কি করে তোমার হলো আর কি করে রিউমাটিক ফিভার এবং গ্লোমেরুলার করে, তাই তো। টক্সিনের মাধ্যমে ইমিউনোলজি পোস্ট, এটা হলো পোস্ট স্টেফিলোকক্কাল। কেন বলা হয় পরে বলতেছে এটা। ফিগার এখন দেখে নাও, দেখো এই হলো থ্রোট, তাই তো। দেখো তো এখানে দেখা যাচ্ছে না, এই যে সাদা সাদা হয়ে গেছে, এগুলো কি? এবং এই যে এখানে অ্যাবসেস দেখা, এই যে পাল দেখা যাচ্ছে, তাই তো। থ্রোটকে দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না? সাদা সাদা কি এলো, হ্যাঁ, হোয়াইট স্ট্রিক, তাই না? সুন্দর না? তারপর দেখো টনসিল, এখানে আছে টনসিলাইটিস। তার টনসিলের সাইডে পেরিটনসিল অ্যাবসেস, তার টনসিলের ভিতরে আছে কি পোস্টেরিয়র ওয়াল অফ ফ্যারিংস, ওখানে করবে ফ্যারিঞ্জাইটিস, তাই তো। এগুলো তাহলে তোমার করতেছে। তারপর তোমার দেখো তো এখানে এই যে এখানে দেখো তো এই যে এখানে দেখো
এখানে উপরে যেমন করতেছে তোমার হলো ইম্প্যারাগো, হ্যাঁ। তারপরে এই যে এটা হলো, এই যে এটাকে বলতে এগুলো ইম্প্যারাগো বলতে পারো। এই যে দেখো, এই যে এটা হলো সেলুলাইটিস, দেখো কত বড় হয়ে গেছে না, সেলুলাইটিস। আর এই দেখো তো এটা কি, নেক্রোসিস, নেক্রোটাইজিং ফাসাইটিস, ফাস্টাইটিস। একবার খেয়ে ফেলেছে। অনেক সময় চেস্টের যে মাসল আছে এগুলো সব খেয়ে ফেলে। এগুলো হয় কিন্তু। তারপরে এই যে স্কালেট ফেভারে দেখো র্যাশ হয়, এই যে দেখো ব্যাকআপ করতেছে, ব্যাকআপ চেস্ট, হ্যাঁ। স্কালেট ফেভারে ব্লাঞ্চিং র্যাশ করে দেখো, এই যে র্যাশ করলো, তাই তো এরকম চাপ দিবে তখন মিশে যাবে, ডিজাইভার হবে। এটা বলো ব্লাঞ্চিং র্যাশ স্কালেট ফেভারে, হ্যাঁ। স্কালেট ফেভারে একটু দেখে নিবা, তোমরা বইতে দেখে নেবা ব্লাঞ্চিং র্যাশ হয়। তারপরে তোমার হলো এটা কি, একটা ফলের সঙ্গে তুলনা করো তো, কি ফলে মনে দেখাচ্ছে? হ্যাঁ, স্ট্রবেরির মতো স্যার। স্ট্রবেরি যে কাঁটাগুলো না, ঠিক ওই রকম দেখাচ্ছে না, স্ট্রবেরি টাং হয়ে গেছে, এই স্কাল ফেভারে হয়। ঠিক আছে, খেয়াল থাকবে তো। তারপরে দেখো পিটেকে লাশ কিউবিটাল ফসা, হ্যাঁ, এই যে দেখো এইখানে হবে, হ্যাঁ। এগুলো হলো সিমটম অফ স্কাল ফেভার। আর স্কাল ফেভার কাজ হচ্ছে স্টোকাস পায়োজেনেসিস জন্য হচ্ছে, তাই তো। এবং কোন তোমার কোন ইয়েটা করতেছে? আচ্ছা, তাহলে স্কাল ফেভার অনেক সময় আসে, একটু দেখে নিবা তোমরা। তাহলে ফিগারগুলো আমি দেখাইলাম। আমি কিন্তু মেডিসিনের অনেক কিছু পাওয়া যাচ্ছে, বুঝছো। এগুলো যখন তোমার মেডিসিনে যখন যাবা, তখন যাবে তোমার ডেভিডসন যখন পাবে, তোমার কাছে ইজি মনে হবে। আর এগুলোই পড়াবে, জি স্যার। বুঝতে সুবিধা হবে তখন। আচ্ছা, এতক্ষণ যে আমরা পড়লাম, আরেকটা জিনিস ছিল কি, একটা ডিজিজ ছিল, তিনটা হেডিংস ভাগ করছিলাম। একটা হলো তোমার সাপোরেটিভ, তারপর হলো টক্সিজেনিক, আরেকটা হলো পোস্ট স্টেপটোকল। পোস্ট স্টেপটোকল ডিজিজ কেন বলা হচ্ছে, এখানে আমি আগে একটা গল্পের মাধ্যমে বলি। অনেক সময় বাচ্চারা হয় কি, বিশেষ করে স্কুল গোয়িং এবং প্রি স্কুল গোয়িং চিলড্রেন, এদের যে সমস্যাটা হয়, অনেক সময় গলা ব্যথা হয়। গলা ব্যথা হলো, তারপরে গলা ব্যথা খুব সিভিয়ার হয় না, কিন্তু কম হয়। অনেক সময় বাচ্চা তার বাবাকে বলে, আবার অনেক সময় বলে না। আবার বাচ্চার বাবা শুনলো, শোনার পরও তারা কি আর নেয় না, এমনিতে ভালো যাবে, কিন্তু বেশি নয়। ঠিক আছে, বেশি যত নয় তার ট্রিটমেন্ট করে না করাতে হলো কি, এমনিতে তাদের কিন্তু অসুখ ভালো হয়ে যায়। এই গলা ব্যথা হলো অটোমেটিকলি এমনি ভালো হয়ে গেল, ডিজিজ তোমার ভালো হয়ে গেল। কিন্তু 1 থেকে 4 সপ্তাহ পরে দেখা যায় কি, এই যে ডিজিজটা ভালো হয়ে গেল, কিন্তু ডিজিজের যে এম প্রোটিন থাকে না, এর এগেইনস্টে তোমার অ্যান্টিবডি তৈরি হয়। মোটামুটি 1 সপ্তাহ পরে তোমার তো অ্যান্টিবডি তৈরি হবে, তাই তো। এখন এম প্রোটিনের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হলো, এটাই তোমার ইট ইজ ভাইটাল ফর নেক্সট স্টেপ অফ ডিজিজ। এই যে এম প্রোটিনটা করবে কি, এম প্রোটিনের সঙ্গে সিমিলারিটি থাকে আমাদের কিছু ইন্টারনাল অর্গানের সঙ্গে, যেমন তোমার হার্টের এন্ডোকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, হার্ট ভালভ, মানে কার্ডিয়াক মায়োসিন, যেটা এর সঙ্গে সিমিলারিটি আছে। তারপর ব্রেন টিস্যুর সঙ্গে সিমিলারিটি আছে, জয়েন্ট টিস্যুর সঙ্গে সিমিলারিটি আছে। তখন ওরা করবে কি, ওই সময় কিন্তু অর্গানিজম কিন্তু বডিতে থাকে না, যেহেতু অ্যান্টিবডি অলরেডি এসেছে, ওই সময় অর্গানিজম কিন্তু ভালো হয়ে গেছে, ডিজিজ ভালো হয়ে গেছে, অর্গানিজম নাই। কিন্তু এই যে অ্যান্টিবডি হলো, অ্যান্টিবডি তখন কি করবে, যদি এম প্রোটিনের সঙ্গে সিমিলারিটি আমাদের এই যে ইন্টারনাল অর্গান, তখন সে মনে করবে কি, সেগুলোকে এই অর্গানগুলোকে সে মনে করবে শত্রু, তখন সেই অর্গানিজম গুলোকে সে মেরে ফেলবে, অ্যাটাক করবে। হার্টকে যদি অ্যাটাক করে, প্রথম করবে কার্ডিয়াইটিস করবে,
তাই তো? তারপর করবে কি ক্যারাটিস থেকে তোমার হার্ট ভাল্ব নষ্ট করে দেবে। তখন বেশ করে তোমার অ্যাওর্টিক ও মাইট্রাল ভাল্ব, অ্যাওর্টিক ভাল্বকে ইয়ে করলে অ্যাওর্টিক ভাল্ব নষ্ট হয়ে যাবে, মাইট্রাল ভাল্বকে ভাল্ব নষ্ট এফেক্ট করলে মাইট্রাল ভাল্ব নষ্ট হয়ে যাবে। জয়েন্ট টিস্যুকে যদি ইয়ে করে তাহলে তোমার এই আর্থ্রাইটিস করবে, হ্যাঁ, লার্জ জয়েন্টে করবে, এখানে কিন্তু লার্জ জয়েন্ট গুলো করবে। এবং মাইগ্রেটরি একটা অর্গান পলি এবং একটা অর্গান একটা জয়েন্ট না অনেকগুলা পলি আর্থ্রাইটিস হবে, অনেকগুলো জয়েন্টকে করবে এবং মাইগ্রেটরি একজন ভালো হয়ে যাবে আরেকজনকে এফেক্ট করবে। আচ্ছা, তারপর হলো ব্রেনকে যখন এফেক্ট করবে তখন বলবো আমার কোরিয়া, সিডেন্স অফ কোরিয়া। তখন মুভমেন্ট যেটা হয়, অ্যাবনর্মাল মুভমেন্ট হয়, এটা যখন তোমাদের ওই যে মেডিসিন যখন পড়াবে স্যার ওই যে ড্যান্সিং মুভমেন্ট হবে, ড্যান্সিং মুভমেন্ট, হ্যাঁ সেই ড্যান্সিং মুভমেন্ট তোমাদের, ওটা আমাদের মেডিসিনের এক স্যার ছিলেন, মানবেন্দ্র নাথ স্যার ছিলেন, খুব সুন্দর করে উনি ওই স্টেজে দেখাইতেন, বুঝছো, যে মুভমেন্টটা কেমন হয়। ওই যে একই সময় তোমার মুভমেন্ট হবে, পাশাপাশি তোমার এই যে তোমার ফেসিয়াল একটা এক্সপ্রেশন, ওটাও তোমার চেঞ্জ হয়ে যায়। মানে মানে এত সুন্দর করে উনি দেখাইতেন, হ্যাঁ, সেই জিনিসগুলো হবে। এটাই হলো তোমার, এগুলোকে বলা হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোককাল ডিজিজ। কেন বলা হচ্ছে? স্ট্রেপ্টোককাস ইনফেকশন ভালো হয়ে গেল, কিন্তু তার যে সিকিউরিটি গুলো থেকে গেল, হ্যাঁ, অ্যান্টিবডি থেকে গেল, এটা ইনফেকশন বারবার পরে হচ্ছে, তার এই জন্য বলা হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোককাল ডিজিজ। তাহলে আমরা এখন এবং এটা আমরা আরেকটা পড়ছিলাম, ওটা পরে বলতেছি। এবং এটাকে আমরা বলবো যে অটোইমিউনিজম পড়লাম, মলিকুলার মিমিক্রি, টার্মটা আমি বলছিলাম না, মলিকুলার মিমিক্রি, সেই মলিকুলার মিমিক্রি এখানে ইয়ে করো। তার প্যাথোজেন যখন পড়ালাম তখন কিন্তু আমি বলছি মলিকুলার মিমিক্রি বলছি, বলি নাই? জি স্যার, তখন কিন্তু এই গল্পটা বলেছিলাম কিন্তু, ঠিক আছে? এখন সেই জিনিসটা এখন এখানে অ্যাপ্লাই করো। Definition কি বলো? These are disorders in which a local infection with group A streptococci is followed with কত? তাহলে এই যে মনে করো কি যেন বলা আছে, প্রথম ইনফেকশন হলো লোকাল ইনফেকশন, কোথায় করলো? থ্রোটে করতে পারে বা স্কিনে স্কেবিস এখানে করতে পারে, হ্যাঁ, স্কেবিস হয় না অনেক সময়, সেখানে তোমার ইনফেক্টেড স্কেবিস হতে পারে। তাহলে এটাকে লোকাল ইনফেকশন হলো, কি করলো? গ্রুপ এ স্ট্রেপ্টোককাই করলো, হলো কিন্তু ভালো হয়ে গেল। তারপরে এক থেকে 4 সপ্তাহ পরে খেবে ইনফ্লামেশন হবে, কোথায় হবে? ইন্টারনাল অর্গানে হবে। এবং অর্গানে হলো ইনফ্লামেশনটা কি জন্য হবে? ডিউ টু ইনফেকশন। তখন তো তোমার অর্গানে নাই, হচ্ছে কি জন্য? অ্যান্টিবডি যে তৈরি হলো তার জন্য, এই জন্য বলা হচ্ছে ইট ইজ নট ডিউ টু ইনফেকশন বাই দ্য স্ট্রেপ্টোককাস। তাহলে লোকাল ইনফেকশন হলো, তারপরে 1 থেকে 4 সপ্তাহ পরে হলো ইনফ্লামেশন ইন অ্যান অর্গান, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোককাল ডিজিজ। ডেফিনেশন অবশ্যই ভালো করে পড়বা, এবং এই যে ডিজিজ গুলো কিভাবে হচ্ছে এগুলো আমি পড়াচ্ছি, এগুলো ভালো করে পড়বা। তাহলে ডেফিনেশন এটাই, these are disorders in which local infection with group A streptococci is followed 1 to 4 weeks later by an inflammation in an organ that was not infected by the streptococcus. আচ্ছা, তারপরে এখন দেখো ডেফিনেশন বললাম, এখন কি কি আছে? The inflammation is caused by an immunologic response to streptolam protein that cross-react with human tissue. এগুলো এখন তোমাদের জানতে হবে না, এগুলো জাস্ট বোঝার জন্য বলছি। তোমার উপরের লাইনটা বড়, এটা হলো তোমার ডেফিনেশনটা। আর অলরেডি কজ আমি বললাম যে এম প্রোটিনের এগেইনস্টে তোমার হচ্ছে, এগুলো পরে আবার আসতেছি। আর ডিজিজ কি আছে? একটা হলো রিউমেটিক ফিভার, আরেকটা হলো এক্সাম্পল কি? এখন এজিএন, এখন এবং অ্যাকোটিমেটিক ফিভার সংক্ষেপে। এখন তোমার আসো এই এজিএন কেন হচ্ছে? এজিএন তোমার ওই যে তোমার হাইপার সেন্সিটিভিটি যখন পড়াইছিলাম, এজিএন কার এখানে এক্সাম্পল ছিল? এজিএন কার এক্সাম্পল ছিল? আর রিউমেটিক ফিভার কার এক্সাম্পল ছিল? হ্যাঁ, কার ছিল?
এজেন্ট ছিল তোমার টাইপ 3 ইমিউন কমপ্লেক্স মেডিটেট, ঠিক আছে, ইমিউন কমপ্লেক্স মেডিটেট। আর হলো রিউমাটিক ফাইবার ছিল টাইপ 2, তাই তো? খেয়াল করে এই জিনিসগুলো ওই বললাম তো, এগুলো এখন ভালো করে দেখতে হবে, আজকে একটু একটু দেখে নেবা। এখানে কি হয়, মনে করো কারো সত্রট হলো বা ইনফেক্টেড স্ক্যাবিস হলো বাই গ্রুপে স্টেটোকোকাস, তার মানে হলো ওই স্টেটোপাইজেন। স্টেটোপাইজেনের সব স্টেন না, কিছু কিছু স্টেন আছে, এগুলো আমি অত বলতেছি না, খেয়াল রাখতে পারবে না। আচ্ছা, এখন হবে কি যে ইনফেকশন হলো, তারপরে মনে করো ভালো হয়ে গেল, ওর বিপরীতে অ্যান্টিবডি তৈরি হলো, তাই তো? এখানে হবে কি এই যে অ্যান্টিবডি যে তৈরি হলো, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো। তো টাইপ 3 আমরা কি টাইপ 3 তে আমরা হাইপারটেনশন কি বলেছিলাম যে ইমিউন কমপ্লেক্স যেটা তৈরি হয় সেটা কি, সেটা রেডিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম কি করে, তাদেরকে ইনকাল্প করে তাদেরকে নষ্ট করে দেয়, তাই তো মেজরিটির ক্ষেত্রে। কিন্তু কিছু ক্ষেত্রে যখন ইমিউন কমপ্লেক্স যখন বেশি তৈরি হয় তখন কি হবে, তারা ডিপোজিটেড ইন ডিফারেন্ট অর্গান, ব্লাড ভেসেলে তৈরি হয়, ডিপোজিট হয়, তারপরে কিডনিতে কিডনির গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে ডিপোজিট হয়, তাই তো? অনেক জায়গায় তোমার ডিপোজিট হয়। তখন এই এক্ষেত্রে হবে কি তোমার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনে এখানে ডিপোজিট হয়, তাই তো? হইলে হবে কি তখন ওরা কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেশন করবে। কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেশন করলে তখন তোমার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করলে হবে কি কেমোট্যাক্সিস সাবস্টেন্স তৈরি হবে, কমপ্লিমেন্ট 5A 4A এবং 3A, তাই তো? এটা করবে কি নিউট্রোফিলকে দাও, এটাকে করবে, অ্যাট্রাক্ট করবে, কেমোট্যাক্সিস করবে, তখন নিউট্রোফিল তখন এখানে চলে আসবে। আসলে কি হবে, নিউট্রোফিল তাদেরকে ইনগাল্প করার চেষ্টা করবে, কিন্তু বেসমেন্ট মেমব্রেন যেহেতু তোমার কি স্মুথ, সেখানে নিউট্রোফিল যাইতে পারবে না। তখন কি নিউট্রোফিল কি করবে, দূর থেকে তার যে সিগ্রেশন, হ্যাঁ, এটা সে ডিসচার্জ করে দেবে। তখন ওই ডিসচার্জটা কি করবে, আমাদের সেলগুলো আছে এগুলোকে তার ডিস্ট্রয় করে দেবে, তখন তোমার এজেন হয়ে গেল। আর কি হবে, হয়তো পারে ওই তোমার কি হয় ওখানে, তোমার অ্যানাফাইলাক্সিস তৈরি হয়, কোন 5A 3A 4A, তাই তো? এগুলো কি মাসল ভাজেবল, এগুলো কি কাজ করবে, করলে কি হিস্টামিন রিলিজ হবে, হিস্টামিন তখন ব্লাড ভেসেলকে কাজ করবে। তারপরে তোমার এই যে আরো বিভিন্ন ভাবে বলছিলাম না, তারপরে তোমার এই যে কমপ্লিমেন্ট ম্যাক তৈরি হয়, ম্যাক আবার কি করে সেলকে করে, ঠিক আছে, সেলকে ডিস্ট্রয় করে, তাই না? খেয়াল করে এগুলো ঠিক ওইভাবে আর কি। এখানে সংক্ষেপে অতগুলো আমি এখানে বলবো না, এখানে সংক্ষেপে বলবো। দেখো, হিস্ট্রি অফ sore throat skin disease, that is infected scabies, impetigo, caused by group A beta hemolytic streptococci 2 to 3 weeks earlier. তার 2 থেকে 3 সপ্তাহ আগে হলো কি স্কিন ইনফেকশন হলো, সেটা স্ক্যাবিস হতে পারে, ইম্পাটিগো হতে পারে। কে করলো, গ্রুপে বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোককাস। তাহলে কি হলো, তারপরে কি হলো, অ্যান্টিবডি তৈরি হলো, তাই তো? ফর্মেশন অফ অ্যান্টিবডি এগেইনস্ট স্টেবল একদম প্রোটিন, কোন স্টেনের গুলোতে, বিশেষ করে 12, 4, 2 এবং 49, এই কয়েকটা স্টেনের গুলোতে তৈরি হয়। অ্যান্টিবডি তৈরি হলো, এখন এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি তখন তোমার কমপ্লেক্স তৈরি হবে। ফর্মেশন অফ অ্যান্টিজেন এবং কমপ্লেক্স সার্কুলেশন। তারপরে সার্কুলেশন যখন চলে গেল, তারা কি ডিপোজিট হবে কোথায়, বেসমেন্ট মেমব্রেন, এমন করবে ডিপোজিট ইন দা গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এবং তখন করবে টাইপ 3 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। এবং কিভাবে হচ্ছে সেটা তোমার অলরেডি আমি বললাম, এবং হাইপারসেনসিটিভ করানো হয়ে গেছে, আজকে দেখে নেবো এগুলো। তারপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করবে, করলে কি হবে, করলে তৈরি হবে কি অ্যানাফিল্যাক্সিস টক্সিন তৈরি হবে, এবং আর কি হবে, অ্যানাফিল্যাক্সিস টক্সিন না, তোমার তৈরি হবে তোমার কেমোট্যাক্সিস সাবস্টেন্স, হ্যাঁ, যেগুলো নিউট্রোফিলকে অ্যাট্রাকশন করবে, সেখানে চলে আসলো। এটা আবার কি করবে, দেখো, রিলিজ প্রোটোলাইটিক এনজাইম, এগুলো তোমার বেসমেন্ট কিডনির যে সেল আছে একে ডিস্ট্রয় করবে, যার ফলে
গ্লোমারুলার ইনজুরি, এটাকেই বলা হচ্ছে এজিএন। এই এজিএন এর প্যাথোজেনেসিস এটা পরীক্ষা আসে, ভাইবা ধরবো না, রিটেন আসে, ঠিক আছে? তাহলে বুঝলা তো কি বুঝছো তো নাকি সবাই? জি স্যার। এখন ইয়ে কি হয় দেখো, অ্যাকুট গ্লোমেরুলার ক্লিনিক্যাল ফিচার কি হয় দেখো, স্ক্যান্টিভ এক্সপ্রেশন, প্রস্রাব হবে খুব সামান্য, স্ক্যান্টিভ এক্সপ্রেশন, হ্যাঁ, এবং স্মোকি ইউরিন, ধোঁয়াটে তৈরি হবে, স্মোকি ইউরিন ডিউ টু ডেড সেলস ইন দ্য আর ইউরিন, ইউরিনে তোমার আরবিসি যাবে, ওই জন্য ওখানে স্মোকি ইউরিন, আরবিসি গুলো ভেঙে যায় ওখানে। তারপরে ইডেমা অফ দ্য ফেস, স্পেশালি পেরিঅরবিটাল ইডেমা এন্ড অ্যাঙ্কেলস, এবং এইগুলো হয় কখন? মর্নিং এ হয়। আরেকটা হাইপারটেনশন, বাচ্চাদের কখনো কি হাইপারটেনশন হয়? বাচ্চাদের হয় হাইপারটেনশন? হ্যালো, হয় না, কিন্তু এক্ষেত্রে হাইপারটেনশন হয়, ঠিক আছে? স্ক্যান্টিভ এক্সপ্রেশন, স্মোকি ইউরিন, ইউরিনের দুইটা হলো, স্ক্যান্টিভ এক্সপ্রেশন এবং ইউরিনের অ্যাসিড হলো স্ক্যান্টিভ এক্সপ্রেশন এবং স্মোকি ইউরিন। আর ফেসে কি হবে? ফেস এবং অ্যাঙ্কেলে কি হবে? ইডেমা হবে। আর একটা হলো হাইপারটেনশন, ট্রায়াড অফ সিম্পটম, এগুলো হবে, এবং রিকভারি কমপ্লিটলি, এবং ট্রিটমেন্ট করলে এগুলো ভালো হয়ে যায়। কিন্তু ওই নেফ্রোটিক সিনড্রোম যেটা হয়, এটা হলো অ্যাকুট গ্লোমেরুলার নেফ্রাইটিস, এটা কিন্তু ভালো হয় ট্রিটমেন্ট করলে। কিন্তু আরেকটা আছে নেফ্রোটিক সিনড্রোম বাবা, ওটা কিন্তু বারবার হয়ে যায় কিন্তু, ঠিক আছে? ওটা তোমার পেডিয়াট্রিক্সে যখন যাবে তখন এইটা বেশ করে তোমার পেডিয়াট্রিক্সে ভালো মানে পাবা এগুলো। এখন তোমাদের কিন্তু ওই যে কি বলে যে, এবং রিইনফেকশন আবার বারবার হতে পারে, এটা কিন্তু রিইনফেকশন রেয়ারলি লিডস টু ইনফেকশন, সাধারণত হয় না, পরে একবার হলে সাধারণত হয় না। এবং তোমাদের প্রবলেম বেসড কোশ্চেন এখানে দেওয়া থাকে, পরীক্ষা আসে যে অনেক সময় দেওয়া থাকলো a children of skill-being children বা skill-being children suffering from scandinavian expression, smoky urine, edema of face, hypertension. What is your full diagnosis? But differential diagnosis. How can you proceed to what is এবং give the pathogenesis of this disease? বা বলতে পারে how can you diagnose? এইভাবে কিছু পরীক্ষা তোমাদের প্রবলেম বেসড কোশ্চেন এগুলো দেওয়া থাকে। তাহলে এই জিনিসগুলো কিন্তু পড়বা কিন্তু, ঠিক আছে? তারপরে এসে তোমার হলো রিভার্স ফেভার, এটা হবে কি টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, আগেটা হলো টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি, এখানে হলো টাইপ 2। এখানে কি হবে দেখো, আগে অলরেডি ওই যে মনোফিলাম মিমিককে বললাম, বা টাইপ 2 ওটাও বলতে পারো, একই ভাবেই ওগুলো ওই জিনিসগুলোই তোমার এখানে আসবে। এখানে কি হবে তোমার ফ্যারিঞ্জাইটিস অফ থ্রোট বাই গ্রুপ এ বিটা হেমোলাইটিক। তারপরে কি হবে বিটা হেমোলাইটিক দ্যাট মিনস বাই জানিস 1 to 4 weeks earlier, তাহলে 1 থেকে 4 সপ্তাহ পরে হলো, আগে প্রথম হলো তোমার হলো 1 থেকে 4 সপ্তাহ আগে ফ্যারিঞ্জাইটিস হলো বা থ্রোট হলো বা টনসিলাইটিস হলো বা তাই তো হলো, বেশ করে এই দুটা বেশি হয় এবং অটোমেটিক ভালো হয়ে গেল, বাচ্চা চুপচাপ থাকলো, কিচ্ছু হলো না। এর মধ্যে কি অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি ইমিউন কমপ্লেক্স রেসপন্স অকার্স এগেইনস্ট স্ট্রেপ্টোকল এম প্রোটিন, এর এগেইনস্টে তোমার অ্যান্টিবডি তৈরি হবে। এখন এই এম প্রোটিনের সঙ্গে সিমিলারিটি আছে, এখন অলরেডি যেটা বললাম ফরমেশন অ্যান্টিবডি এগেইনস্ট এম প্রোটিন হলো। তারপরে কি হলো, যেহেতু এই অ্যান্টিবডি তৈরি হলো এবং এই এম প্রোটিনের সঙ্গে তোমার হলো আমাদের বডির যে স্ট্রাকচার এর সঙ্গে সিমিলারিটি আছে, তখন কি করবে ক্রস রিঅ্যাকশন টু অ্যান্টিবডি উইথ দ্য ফলোইং স্ট্রাকচার, কার সঙ্গে করবে হার্টের যে আসবে, যেমন কার্ডিয়াক সার্কুলাম, মায়োকার্ডিয়াম, এগুলোকে অ্যাটাক করলে হবে কি এন্ডোক্রাইন টিস্যু, হার্ট ভালভ, এগুলোকে তারা অ্যাটাক করলো, তাই তো? আর কাউকে অ্যাটাক করতে পারে
also react with joints, skin and brain tissue. হ্যাঁ, স্কিনে এই জন্য কি হয়, সাবকিউটাস নডুল তৈরি হয় কিন্তু হলো, তাতে কি হবে, হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন হলো, তখন এই টিস্যুগুলো ডিস্ট্রয় করে দিলে তখন তোমার হলো কি, ডিউ টু ড্যামেজ অফ পাইগারাম, হার্ট ভালভ এন্ড আদার টিস্যু কি হবে, রিউমেটিক ফিভার হলো, তাই তো। রিউমেটিক ফিভার হলে ডায়াগনোসিস কি হবে, একটা ফিভার হবে, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস যেটা বললাম আমি, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, অনেক জন ক্যাপ্ট করবে এবং মাইগ্রেট করবে, একজন ভালো হলো আরেকজন ক্যাপ্ট করবে, এইরকম হতে হবে। কার্ডিয়াইটিস, প্রথমগুলো কার্ডিয়াইটিস, ওই ইনফেকশন করলো, তাই তো। তারপরে কি হবে, আনকন্ট্রোলেবল জয়েন্টকে যদি ইয়ে করে, বা তোমার জয়েন্ট এবং তোমার এই যে কি বলে যে ব্রেনকে করলে কি হবে, আনকন্ট্রোলেবল স্পাজমোটিক মুভমেন্টস অফ দ্য লিম্বস অর ফেস, ওটাকে বলা হয় কোরিয়া নিউরোসাইকেল। তাহলে একটা হলো ফিভার ইনফেকশন করানো হচ্ছে, তারপরে জয়েন্টে যদি হার্টকে করে তাহলে কার্ডিয়াইটিস হলো, জয়েন্টকে করলে হলো মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, আর যদি তোমার ইয়েকে করে কি বলে তোমার ওই যে ব্রেনকে করে তাহলে হবে আনকন্ট্রোলেবল স্পাজমোটিক মুভমেন্ট অফ দ্য লিম্বস অর ফেস, এটাকে বলা হয় কোরিয়া, ঠিক আছে। এবং এই কার্ডিয়াইটিস হলো, কার্ডিয়াইটিসটাকে আবার ডেভেলপ করে তোমার মাইট্রাল এন্ড অ্যাট্রিক ভালভ হবে, এবং মাইট্রাল ডিগাজিটেশন, অ্যাortic ডিগাজিটেশন এগুলো হয়। এখানে কিন্তু তোমার প্রবলেম বেশ কোশ্চেন আসবে যে পেশেন্ট সাফারিং ফ্রম ফিভার, পেশেন্ট বলতে তোমার যে বাচ্চাদের কথাই বলবে, ফিভার, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, কার্ডিয়াইটিস, কোরিয়া, এগুলো বললো, বা তোমার জয়েন্টে যে মাইট্রাল অ্যাট্রিক ভালভ ডিগাজিটেশন এগুলো বললো। What is your probable diagnosis? What is the right pathogenesis and how can you proceed to diagnose? এইভাবে তোমাদের আসবে, ঠিক আছে। এবং তোমার আজকে বেবিস্টনে গিয়ে একটা জিনিস পড়ে নেওয়া, সেটা হলো যে তোমার হলো ডায়াগনোসিসের জন্য একটা আছে জোনস ক্রাইটেরিয়া, রিউমেটিক ফিভার, জোনস ক্রাইটেরিয়া, কিছু আছে তোমার মেজর ক্রাইটেরিয়া, কিছু আছে মাইনর ক্রাইটেরিয়া, ওই জিনিসগুলো পড়ে নিলে তোমাদের